নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হাজির হয়েছে বিপাশা উপন্যাসের শেষ পর্ব নিয়ে। বন্ধুরা, অলরেডি আমি বিপাশা উপন্যাসের 2টি পর্ব আপলোড করেছি। আপনারা যারা এখনও শোনেননি তারা চটপট করে শুনে নিন। বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিপাশা উপন্যাসটি আজকে আপনাদের জন্য রইল শেষ পর্ব। তাহলে দেরি না করে শুরু করে দেব আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। পরের দিন ছিল রবিবার। কোয়ার্টারে সে বসেই ছিল, পড়ছিল। হঠাৎ বেলা 10টা নাগাদ একখানা জিপ এসে দাঁড়িয়েছিল তার দরজায়। জানলার পর্দাটা ফাঁক করে উঁকি মেরে দেখেছিল দিব্যেন্দু নামছে। সঙ্গে সঙ্গে আর একজন ভদ্রলোক, হ্যাঁ বোধহয় মাইথনের কর্তা ব্যক্তি। সেই দিন অভিনয়ের আসরে প্রথম সারিতে বসেছিলেন। পর মুহূর্তেই দরজায় কড়ার শব্দ উঠেছিল। বিরক্ত সে হয়েছিল, কিন্তু দরজা খুলে না দিয়ে পারেনি। দিব্যেন্দুই নমস্কার করে বলেছিল, নমস্কার মিস ভট্টাচার্যা, ইনি আমাদের সুপারিনটেন্ডেন্ট। একটু বিরক্ত করতে এসেছি আপনাকে। কথা ইংরাজিতে শুরু করেছিল এবং তার মধ্যে অফিসারের কেতাদুরস্ত ভাব অত্যন্ত সুস্পষ্ট। ভদ্রলোক বলেছিলেন, গুড মর্নিং, মে আই কাম ইন? এতক্ষণ সে নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে বলেছিল, গুড মর্নিং, আসুন আসুন, বসুন। আপনি বসুন। দিব্যেন্দু বলেছিল, আমার বস আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে এসেছেন, ওই ডান্স ড্রামা সম্বন্ধে। আমাকে? কি কথা? ভদ্রলোকটি বলেছিলেন, কেমন লেগেছে আপনার? এত লোক থাকতে আমার মত জিজ্ঞাসা করছেন কেন? দরকার আছে, আপত্তি না থাকলে অবশ্য বলছি। আমার তো বেশ ভালোই লেগেছে। তাই বা কেন? চমৎকার হয়েছে। অবশ্য মাইনাস ওই ড্যামের ডামিগুলো শেষকালে দেখিয়ে। সুন্দর জিনিসটি যথেষ্ট। ভদ্রলোক একটু চুপ করে বললেন, আর একটু ডেলিকেট প্রশ্ন করতে পারি? মানে? বলুন। অর্থাৎ এতে এমন কিছু ছিল যাতে আপনি আহত হতে পারেন বা হয়েছেন? সবিস্ময়ে সে তার দিকে তাকিয়ে রহিল। মনও সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল। এ কী প্রশ্ন! কিন্তু বুঝতে পারলে না কি উত্তর দেবে। তিনি আবার প্রশ্ন করলেন, মিস ভট্টাচার্যা, বলুন, উনি কি কাল আপনার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন এই জন্য? সে দৃঢ়স্বরে বলেছিল, না, ডান্স ড্রামা দেখে আমার আহত হবার কোনো কারণ ঘটেনি। উনি আমার কাছে ক্ষমা চাইতেও আসেননি, বরং আমারই নিজের। এবার দিব্যেন্দু বলেছিল, না মিস ভট্টাচার্যা, আপনার আমার মধ্যে যদি আমার কোনো ত্রুটি থাকে, কোনো অন্যায় থাকে, তা আপনি স্বচ্ছন্দে বলুন, কিন্তু আপনার ত্রুটি এক্ষেত্রে উল্লেখের কথা নয় এবং তা নিশ্চয়ই উনি জানতে চাচ্ছেন না। সে বলেছিল, তাই কি ঠিক? প্রশ্ন করেছিল অফিসারকে। তিনি এবার একটু হেসে বলেছিলেন, হ্যাঁ তাই ঠিক। তাতে আপনাদের পুরনো কথা জানাতে হবে এবং আপনার কি অন্যায় সেটা জানতে চাওয়া বা জানা আমার অধিকারের বাইরে। বলেই তিনি বলেছিলেন, আমি আপনাকে বিরক্ত করবার জন্য খুব দুঃখিত, কিন্তু মিস্টার চ্যাটার্জিকে আমি বড্ড স্নেহ করি। সুতরাং তার বিরুদ্ধে কোনো অভিযোগ হলে আমাকে সতর্ক হয়ে কঠোরভাবে তদন্ত করতে হয় এবং আপনার প্রতি শ্রদ্ধা সম্মান সেও একটা কারণ। যাই হোক, আমি উঠি, মার্জনা করবেন আমাকে। কিন্তু কিন্তু কি ব্যাপার আমি জানতে পারি না? ওই ডান্সটামায় মিস্টার চ্যাটার্জি আপনাকে ইঙ্গিতে অপমান করেছেন। আপনি আহত হয়েছেন মনে মনে, প্রতিবাদ করেছেন, দরখাস্ত করেছেন, চ্যাটার্জি ক্ষমা চেয়েছেন ইত্যাদি। আচ্ছা, নমস্কার। নমস্কার মুখে বলেও হাত তুলতে ভুলে গিয়েছিল সে। সংসারে মানুষগুলো কি এত কদর্য কেন? নমস্কার, আমিও যাই, দিব্যেন্দু বলেছিল। একটু থেকে যেতে পারেন না? দিব্যেন্দু অফিসারকে বলেছিল, স্যার আমি একটু থেকে যাই, আপনি যদি অনুমতি দেন। ও সার্টেনলি,
উই সি গুড টাইম। কি হয়েছিল বলুন তো? বলছি আগে চা খাতে অসুবিধা হবে, রাগ হলে আবার আমার গলা শুকিয়ে যায়। ঠান্ডা জল খান না তার থেকে। অগত্যা অবশ্য, দিন তাই দিন, দুধের স্বাদ ঘোলে, চায়ের তেষ্টা জলে দিন। এবার হেসে ফেলেছিল বিপাশা। বলেছিল চা দেব না বলিনি, বলতে চেয়েছিলাম ততক্ষণ জল খেয়ে ঠান্ডা হন, চুরকি 2 কাপ চা করো জলদি। বলে ও ঘরে গিয়ে ফল এনে নামিয়ে দিয়েছিল। দিব্যেন্দু সঙ্গে সঙ্গে বাদাম কয়েকটা তুলে নিয়ে বললেন, বাহ, বাদাম ভারী চমৎকার জিনিস। বলুন তো মিস্টার চ্যাটার্জি, কি হয়েছিল? কি আবার? শুনলেন তো সবই। গতকাল রাত্রে মানে বিকেলবেলায় এখানে আপনার সঙ্গে দেখা করেছি। খবরটা সঙ্গে সঙ্গে মাইথনে পৌঁছেছে। পরশু রাত্রে গ্রিন রুমে আমার সঙ্গে আপনি দেখা করলেন, কয়েকটা কথা হলো আমাদের বক্রভাবে, বঙ্কিম পন্থায়, সেই সূত্রপাত। তবে তার উপর আপনার মতো শুভ্রাঙ্গিনী স্বর্ণাবক এসেনি। ব্যাস, আর যায় কোথায়? ওরা সবাই হয়ে গেল খুদিয়ার মতো। মনে মনে রাগ, মুখে বলল হায় কৃষ্ণাঙ্গ বীর। অনেক কল্পনা, এবং কাল বিকেলে যখন এলাম তখন আর ওদের সইল না, এবং অনুমানেও বাঁধল না যে নৃত্যনাট্যে আপনি চটেছেন, আপনাকে অপমান করা হয়েছে, নিশ্চয়ই আপনি দরখাস্ত করেছেন। সুতরাং তারা বেনামি পত্র লিখে অফিসের ডাকবাক্সে রাত্রে রেখে এসেছে। সকালে বস সেই পত্র পেয়ে আমাকে তলব। তখন আমি বললাম বেশ তো, ওকে ডাকুন, ডেকে সোজা জিজ্ঞাসা করুন। বললেন অবশ্য, না তুমি বলো। আমি বললাম না স্যার, এটা আমার নামে অপবাদ, এটারও তদন্ত আপনাকে ওর কাছ থেকেই করতে হবে। উনি বললেন তাহলে পর্বতকে মোহাম্মদের কাছে যেতে হবে। চলুন, তিনি যদি বলেন আমি মাপ তো চাইবই, চাকরিও ছেড়ে দিতে পারি। চুরকি চা এনে নামিয়ে দিল। বিস্কুট খেলেন না? না, মেয়া খেলাম। আপনি বোধ হয় ছেলেবেলা থেকেই খান। হ্যাঁ, তাইটা কি? মেয়া খেলে রং ফর্সা হয়, মেয়ার রক্ত, ব্লু ব্লাড বলে না, ওটা মিল্ক ব্লাড। জানেন, ছেলেবেলা বেনারসে রোজ গঙ্গা স্নান করতাম এবং অন্তত 8 ঘন্টা ধরে গঙ্গার পলিমাটি মাখতাম। কেন না, রং ফর্সা হবে। তারপর অন্তত আবার 8 ঘন্টা সাঁতার। উঠে গিয়েছিল বিপাশা। ওর ঘর থেকে আরও কিছু মেয়া নিয়ে ফিরে এসে বলেছিল, তারপর সে আর কি শুনবেন, যত আনইন্টারেস্টিং জীবন কথা। বাহ বাহ বাহ, কাল আমার কথা তো সব শুনে নিয়েছেন, বেশ তো লোক। হেসে দিব্যেন্দু বলেছিল, শহুরে চোর আর গেঁয়ো চোরের গল্প জানেন? সেটা কি? মানে 2 চোর অ্যাবস্কান্ডার হয়ে ঘুরতে ঘুরতে এক জায়গায় একটা গাছতলায় মিলেছিল এবং হাবে ভাবে আকারে ইঙ্গিতে রকমের সকমে নিজেদের এক গোত্রের লোক বলে চিনে কথাবার্তা শুরু করেছিল। এখন দুজনের কাছেই কিছু কিছু খাদ্য, অথচ তাতে পুরো পেট কারুর ভরবে না। এর কাছে চিড়ে, ওর কাছে দই, ওর কাছে কলা, ওর কাছে গুড়, এমনি আর কি। তখন দুজনে খাদ্য এক জায়গায় মিশিয়ে খেতে বসলো। এখন শহুরে চোর বলল, খেতে খেতে গল্প করো ভাই, বলো তোমার কথা বলো, কে কে আছে বাড়িতে। বলতেই গেঁয়ো চোর বলতে শুরু করলো, বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র না ছিল কি, আজ আর কেউ নেই। শহুরে বলল, আহা কি হলো? গেঁয়ো বিগলিত হয়ে বলল, বাপ প্রথম গেল, হলো টাইফয়েড। বাস বর্ণনা চলল। যখন শেষজনের মৃত্যু বর্ণনা শেষ করলো, তখন দেখে গল্প বলতে গিয়ে সে হাত গুটিয়ে বসে আছে, আর শহুরে ইতিমধ্যে দুজনের খাদ্য একাই শেষ করে এনেছে। তখন চাতুরি বুঝে সে বলল, এবার তোমার কথা বলো ভাই। শহুরে বলল, নিশ্চয়ই, আমার বাপ ভাই মা বাবা ছেলেবেলায় মরেছে, মনেও নেই। তারপর বিয়ে করলাম। গেঁয়ো বলল, তারপর? শহুরে বলল, তার আর কি, অসুখ করলো। গেঁয়ো বলল, কি অসুখ? শহুরে বলল, জ্বর হয়ে ফুলল। গেঁয়ো বলল, ফুলল? শহুরে বলল, গেঁয়ো বলল, তারপর? শহুরে বলল, তারপর আর কি, ফুলল আর মরল। ব্যাস, বলতেই অবাক হয়ে গেল গেঁয়ো।
শহুরে ইতিমধ্যে বাকি খাদ্যটুকু খেয়ে দিয়ে উঠে ঢেকুর তুলছিলেন। চলো ঘাটে জল খেয়ে একটা বিড়ি খাই, আছে নাকি? হেসে ফেলল বিপাশা। তার মানে আপনি শহুরে, আমি গেঁয়ো। হে ভগবান, শুভ স্বর্গ, মানে গুড হেভনেস তাই বলতে পারি। আপনি আসছেন রাজধানী থেকে, যে দিল্লি দূরস্থ, যে দিল্লির দেওয়ানি খাসে নাকি লেখা আছে হামিনস্ত এই স্বর্গ, সেই দিল্লি থেকে। তবে বলছি, আমার জীবন ওই শহুরে জীবনের মতোই সংক্ষিপ্ত। হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিল সে। বলেছিল, তবে এক জায়গায় আপনার সঙ্গে আমার একটা মিল আছে। আপনিও বাড়লে পিতৃমাতৃহীন, আমিও তাই। বাবা 1 বছরে, মা 5 বছরে। আপনার তবু তাদের মনে আছে, আমার কোনো স্মৃতি নেই। মা বাবার স্মৃতি বড় পবিত্র, বড় পবিত্র এবং আশ্চর্যের কথা। তারপর তার কণ্ঠস্বর অকস্মাৎ এমন গাঢ় এবং বিষণ্ণ হয়ে উঠেছিল যে অকস্মাৎ শরতের দুপুরে ঘন কৃষ্ণ মেঘ এসে সব ছায়াচ্ছন্ন করে দেয়নি। রিমিঝিমি বর্ষণে সে বিষণ্ণতাকে সজল করে তুলেছিল। দিব্যেন্দু যে এমন বিষণ্ণ বেদনাচ্ছন্ন হতে পারে সে তা কল্পনাও করতে পারেনি। হঠাৎ সে থেমে গিয়ে তার দিকে তাকিয়ে বলেছিল, জানেন আমার কত বড় দুঃখ, এই যুগে বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, বিলেত গিয়েছিলেন। মা আমার ম্যাট্রিক পাশ করেছিলেন। মাতামহ ছিলেন ছোটোখাটো হলেও গভর্নমেন্টের গেজেটেড অফিসার। অথচ মা বাবার মধ্যে কারুর কোনো ফটো নেই। চোখ তার জলে ভরে উঠেছিল। স্তব্ধ হয়ে গিয়েছিল বিপাশা। মনে হয়েছিল জলের মধ্যেও নাকি আগুন থাকে। তার নাম বারবানল। যে জল বাতাসের মধ্যে থাকে তা পাহাড়ের মাথায় শীতের রাত্রে অকস্মাৎ একদিন তুষারের ফুল হয়ে ঝরে পড়ে। তার মধ্যেও কি আগুন থাকে? টপ টপ করে চোখের জল ঝরতি দিব্যেন্দু রুমাল দিয়ে মুছে ফেলে বলেছিল, প্রথম প্রথম দাদামশাই দিদিমা উত্তর দিতেন না। আমার দিদিমা, সে এক খানডারনি ছিল বটে, আমার মায়ের অধিক। আমাকে সেই বুড়িই মানুষ করেছিলেন, কিন্তু খানডারনি বটে। সে কি গালাগাল যা দিত, সে একেবারে গঙ্গা স্তবের মতো। বন্দিমাতা সুরধ্বনি পুরাণে মহিমা শুনি, পতিত পাবনী পুরাতনী গোছের মিলিয়ে মিলিয়ে। লক্ষ্য তার কন্যা জামাতা পুত্রদয়, কিন্তু তাদের তো পেতেন না, সুতরাং উপলক্ষণী তো দিয়েই কর্ম সমাধা করতেন। লক্ষ্য তাদের পুত্র, কন্যা জামাতা, আমি ছিলাম উপলক্ষ। এবং পুত্র পুত্রবধূ হলে তাদের পিতা ও শ্বশুর, তার নিজের স্বামী ছিলেন উপলক্ষ। আমাকে বলতেন, আবেগীর বেটা, ওরে পাষণ্ডের পুত, আমাকে অশান্তি নলে জ্বালাইলি প্রতিফলে, অনন্ত অনন্ত কাল হয়ে থাক ভূত। হেসে বলেছিল, এগুলো অবশ্য ছন্দে গেঁথে নিয়েছিলাম আমি, ভুলে গেছি সব এখন। ওই দিদিমা আমার মা এবং বাবার ছবি বিসর্জন দিয়েছিলেন, তাও গঙ্গায় নয়, উনুনের আগুনে, বুঝেছেন? বাবা বিলেতে মারা গেলেন, খবর আসতেই মায়ের মাথা খারাপ হয়। তিনি বিধবা সাজবেন না। তিনি মন্দিরে গিয়ে আবিষ্কার করলেন ঠাকুর তার স্বামী। আমাকে ফেলে দিলেন মাটিতে এবং শেষে আমার 5 বছরের রেখে তিনিও গেলেন। শুনেছি আত্মহত্যা করেছিলেন। কথাটা কিছুতেই বলেননি। দাদামশাইয়ের সঙ্গে তীর্থে গিয়েছিলেন। সেই তীর্থে নদীর জলে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই জন্য দিদিমা মাকে যে গালাগালি দিতেন, আবাগী এবং অভাগী, দগ্ধ ললাটি, পিণ্ডি খাকি, ছাই খাকি বলে, সেগুলো আমার বেশ ভালোই লাগতো। আজও দিদিমাকে মনে পড়লে বলি, খানডারনি রূপিণী তুমি দিদিমা লোলো রসনা, তোমার তুলনা নাস্তি ডেপুটি স্বামী শাসনা। কন্যা জামাতা তব পাপেতে প্রেত প্রেতিনী, পুত্র পুত্র বধূ তব ভয়েতে দূরবাসিনী। তবুও তুলনা নাস্তি দিব্যেন্দু জীবন পালিকা, এই স্তব আমার দেবী অম্লান ভক্তি মালিকা। সত্যিই তার তুলনা নাই। সি ওয়াজ ওয়ান্ডারফুল। দাদামশাইকে যখন তেড়ে যেতেন এবং মুখের কাছে মুঠি বাঁধা হাত নেড়ে বলতেন, কানা জবনের এঁটো খাগা গোলাম, সব অনর্গেল মূল তুই। দাদামশাই ভয় পেয়ে বলতেন, চোখের কাছে এমন করে হাত নেড়ো না, চশমাটা ঠিকরে পড়ে গেলে ভেঙে যাবে। এই লেন্সের দাম অনেক, এখানে পাওয়া যাবে না। ওটাই ছিল দাদা মহাশয়ের অমোঘ অস্ত্র।
চশমা ভেঙে গেলে অনেক টাকা খরচ হবে দিদিমা অগাত্তা কাঁদতে শুরু করতেন। অবশ্য সুর করে বিলাপ করতেন না, কারণ হাজার হলেও গেজেটের অফিসার পত্নীর ট্রেনিংটা ছিল। নিরস্ত হয়ে বলতেন, মনে থাকে না আমার মাথায় আগুন জ্বলে ওঠে। আমি তো কোনো পাপ করিনি, তবে আমার এ দুঃখ কেন, এ শাস্তি? দাদামশাই বলতেন, রেসপন্সিবল আমি। দিদিমা কাঁদতেন। দাদামশাই স্বীকার করতেন, পাপ, হ্যাঁ এও পাপ বই কি, আমারই পাপ। এবং সেটা হলো তার যৌবনের সাহেবিয়ানা। তিনি উৎসাহিত করেছিলেন ছেলেদের সাহেবিয়ানায়। তিনি তালিম দিয়েছিলেন। হয়তো আজ বেঁচে থাকলে আমাকেও ম্লেচ্ছ জবন বলে কপালে করাঘাত করতেন। আপনি না, আপনি যদি যেতেন তাদের সঙ্গে দেখা করতে, তাহলে কিছুতেই বিশ্বাস করতেন না আপনি বাঙালি, আপনি হিন্দু, আপনি এদেশি। এইভাবেই সেদিন শেষ হয়েছিল। এরপর ঠিক এইখানেই চুরকি এসে বলেছিল, নেহাবে না, বাতি করবে সারাদিন? দিব্যেন্দু ঘড়ি দেখে বলেছিল, ও ফাদার, এ যে 12টা। আজ উঠলাম। সে অপ্রতিভ এবং বিব্রত হয়েছিল। এই দুপুরবেলা সে স্নান করবে, খাবে, আর দিব্যেন্দু যাবে এখন মাইথন, অথচ থাকতে স্নানাহার করতে বলতে বাজছে। লোকে কি বলবে? এখানকার লোকের মনের ও জিভের যে পরিচয় সে পেয়েছে তাতে। দিব্যেন্দু তখন ঘরের বাইরে গেছে। হঠাৎ হাত তুলে চেঁচিয়ে উঠেছিল, হে 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 বলেই ছুটতে আরম্ভ করেছিল। সেও বাইরে এসেছিল। একখানা ট্রাক যাচ্ছিল। তাকে হে হে শব্দের চিৎকার তুলে থামিয়ে সে ওতেই উঠবে। সে এই লোকটির আচরণের মধ্যে আশ্চর্য প্রাণবন্ত গ্রাম্যতা বা অসভ্যতা দেখে বিস্মিত হয়েছিল। এর কিছুতে বাধে না। গাড়িটা চলে গিয়েছিল। এবারে সে নেমে এগিয়ে গিয়ে তাকে ডাকবে বলে স্থির করেছিল। যে যা বলে বলুক, কিন্তু এগিয়ে যেতে যেতে সে দেখেছিল পথের ওপর সাইকেল আরোহী এখানকার অফিসারকে। সাইকেল শুদ্ধ ধরে তাকে নামিয়ে গাড়িটা ঘুরিয়ে চেপে মাইথনে পাড়ি দিচ্ছে। তখন তবু সে ডেকেছিল, শুনুন শুনুন মিস্টার চ্যাটার্জি। কে শুনবে? দুপুর রোদে মোটা গলায় নৃত্যনাট্যের একটা গান ধরে সে সাইকেল চালিয়ে ছুটছে। চল রে চল রে চল, যা পরে সম্মুখে প্রলয়ে নিত্যে সবল চরণে দল রে। এরপর নৃত্যনাট্যের সঙ্গীরা কোরাসে ধ্বনি তুলেছিল, তোল কল্লোল কল্লোল কল কল কল্লোল কল কল কল্লোল, চল রে চল রে চল। এরপরে নিজেই সে বিকেলে গিয়েছিল মাইথন কলোনিতে। পথে অনেকেই তাকে দেখে অর্থপূর্ণ দৃষ্টিপাত করেছিল। সেটা তার কাছে সহজেই বোধগম্য হয়েছিল, কিন্তু সে তা গ্রাহ্য করেনি। তাদেরকে প্রশ্ন করেছিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিস্টার চ্যাটার্জির বাংলো কোনটা বলতে পারেন? তারা অসম্ভ্রম করেনি। ভদ্রতার সঙ্গে দেখিয়ে দিয়েছিল, ওই দুটোর পরে ওইটে। দিব্যেন্দু তখন বাগান কোপাচ্ছিল একা একা। তাকে দেখি সবিস্ময়ে কোদাল ফেলে এসে বলেছিল, আসুন আসুন, কি ব্যাপার, কি কাণ্ড, আপনি এলেন কেন, এলেন কিসে? সে হেসে বলেছিল, ক্ষমা চাইতে এসেছি ট্রাকে। ক্ষমা? কিসের ক্ষমা? ত্রুটির ক্ষমা। ত্রুটি কিসের? আগে ভেতরে চলুন। ওই দেখুন, দূরে কৌতূহলীরা সতৃষ্ণ নয়নে তাকিয়ে আছে এবং ক্রমশ ভিড় বাড়ছে বলে সে নিজেই ঠেলে ভেতরে ঢুকেছিল। বারান্দায় বেতের চেয়ারে বসে আবার উঠে বলেছিল, না চলুন ভেতরে যাই, লোকচক্ষুর অন্তরালে, ওরা একটু ভাবুক। ভেতরে এসে চারিদিক তাকিয়ে দেখে বলেছিল, বাহ, আপনি তো চমৎকার গোছানো লোক, সুন্দর গুছিয়ে রেখেছেন তো। নিজেই রাখেন না ভালো চাকর আছে? ওটা আমার ছেলেবেলা থেকে অভ্যেস, বোধহয় মাতৃস্নেহের অভাবেই ওটা কম্পেনসেশন। দাঁড়ান আমি আসছি, হাত মুখ ধুয়ে একটু ভদ্র হয়ে আসি, আগে ত্রুটি স্বীকারটা করে নিই। না, তাহলে কথা ফুরিয়ে যাবে আপনার, আপনি উঠবেন না। চা খাবো এবং বাদাম খেলে রং যেমন ফর্সা হয়, তেমনি চা খেলে রং আর চুল কালো হয়, তাই খাবো। বলুন তো বস্তুটা কি? তেল মেখে মুড়ি। চমৎকার। এখন শুনুন, আমার অত্যন্ত অপরাধ হয়ে গেছে। সেই দুপুরে আপনাকে ছেড়ে দিয়েছি, অস্নাত অভুক্ত। মেয়েদের পক্ষে এর চেয়ে কী অপরাধ হতে পারে? আপনাকে ডেকেছিলাম, কিন্তু আপনি অদ্ভুত একজন। হেসে উঠে দিব্যেন্দু বলেছিল, ঘোষ আমার কলিগ। সেও অবাক হয়েছে। বাইসাইকেলটা ধরে বললাম, নামো। নামতেই চড়ে বসে পড়লাম, নিয়ে চললাম, পাঠিয়ে দেব। কিন্তু এটাকে আপনি এত বড় করছেন কেন? কারণ অন্তরে সেটা অনুভব করছি। কিন্তু আমরা বন্ধু, অন্তত আমরা দুজনে
বাল্য পিতৃমাতৃহীন বলে বন্ধু হতে পারি, সেই জন্যই দুঃখ বেশি পেয়েছি মিস্টার চ্যাটার্জি। তাহলে কিন্তু দিব্যেন্দু বলতে বলবো দিব্যেন্দু বাবু। আমি বিপাশা দেবী বলবো, বলবেন? 4 দিনে তারা পরস্পরের কাছে দিব্যেন্দু বাবু এবং বিপাশা দেবী হয়ে গিয়েছিল। বাঁধন তখনই অনুভব করেছিল। তারপর মাসখানেক যেতে না যেতেই হয়েছিল দিব্যেন্দু বিপাশা, তারপর দিব্য এবং বিয়াস, আপনি থেকে তুমি। তখন ফুলের সময় দামোদর বরাকর খুদিয়ার 2 তটে তটে সে কি কুড়াচি ফুলের সমারোহ। বর্ষা নেমেছে, নদীগুলি ভরে উঠেছে গেরুয়া জল কানায় কানায়। নদীতে সত্যি ডাক উঠেছে কলকল্লোল। এ যখন আসে তখন আশ্চর্য সমারোহ। সে কি সঙ্গীত চারিদিকে। আকাশে মেঘ গুরু গুরু শব্দে ডাকত। সে শুয়ে শুয়ে ভাবত দিব্য কি করছে। নদীর ধারে কতদিন দুজনে ভিজেছে বৃষ্টিতে। লোকের মুখরতায় আর বাকি ছিল না, তবু বিবাহের কথা বলেনি। অন্তরে বলা হয়ে গিয়েছিল, মুখে বলতে বাকি ছিল। থাকলেও তাতে সে অন্তত নিঃসন্দেহ ছিল। দিব্যেন্দু একদিন বলেছিল, যে কথা বলা প্রয়োজন বিয়াস সেটা অনুক্তই থাক। বললেই যেন তোমাকে জয় করার ও পূর্ব রাগের যে আনন্দ সেটা ফুরিয়ে যাবে। চুরকি জিজ্ঞাসা করত, তোমাদের বিয়ে কবে হবে? সে বলতো, হবে হবে, তোকে একজোড়া ডুরে কাপড় দেব। তা দিও, তবে বিহাটি কর কেনে? কাপড়টা তাহলে কালই বলবো এনে দিতে। তা ভুলি নাই, বলছি বিয়াটি বাকি রাখছো কেনে? মাদার গ্রাহাম তাকে প্রশ্ন করেছিলেন, বিয়ে তোমাদের ঠিক হয়ে গেছে, সেটেলড? সে বলেছিল, ইয়েস মাদার গ্রাহাম। সেই দিব্যেন্দু এইভাবে অকস্মাৎ যেন চোরের মতো লুকিয়ে গেল, পালিয়ে গেল। কেন সে কিছুতেই বুঝতে পারছে না। তবে আজও সে তাকে প্রতারক বলে ভাবতে পারে না। না, সে তা ভাবতে পারবে না। কিন্তু এই অঞ্চলে কথাটা যেন দামোদরের বন্যার মতো ছড়িয়ে পড়েছে, জানাজানি হয়ে গেছে। সকলেই বক্র দৃষ্টিতে তাকিয়ে বক্র হাসি হাসছে। কি করবে সে? হে ভগবান! দিব্যেন্দু, কি হলো দিব্যেন্দুর? তার নিজের জীবনে কোনো গ্লানির কারণ সে ঘটিয়ে যায়নি। তার মনে তার আসন অক্ষয় হয়ে গেছে। সারাটা জীবন কোনো অভিযোগ না করে পবিত্র বেদনাবিধুর চিত্তেই সে আসন পেতে রেখেই প্রতীক্ষা করতে পারবে। কিন্তু তার অপবাদ সে সহ্য করবে কি করে? এবং তার কি হলো? চুরকি এসে বলল, কি খাবে গুলো? সে বলল, কিছু না, তুই যা। বাইরে এই মুহূর্তে কড়া নড়ল। চমকে উঠল সে। কে? আমি, মাদার গ্রাহাম। মাদার গ্রাহাম দরজা খুলে দিল সে। প্লিজ কাম ইন, আসুন। বাইরে গিয়েছিলেন? হ্যাঁ, সন্ধেবেলা এসেছি। চেয়ার টেনে নিয়ে মাদার গ্রাহাম বললেন, আমি শুনলাম সে পালিয়েছে। কে? চ্যাটার্জি। আমি জানতাম। তোমাকে আকারে ইঙ্গিতে আমি বারণ করেছিলাম। এই সম্বন্ধে আপনার সঙ্গে কথা বলতে আমি অনিচ্ছুক মাদার গ্রাহাম। আমি তোমার ভালোর জন্যই বলতে চেয়েছিলাম মিস ভট্টাচারিয়া। প্লিজ মাদার গ্রাহাম। মাঝখানে ইংল্যান্ডের একটি দম্পতি মাইথন দেখতে এসেছিলেন, মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ডারসন। আমিও সঙ্গে সঙ্গে ছিলাম। চ্যাটার্জি দেখাচ্ছিল সব। যাবার সময় তিনি আমাকে বলে গিয়েছিলেন, তিনি ওর মুখ দেখে ওকে চিনেছিলেন। ওর বাবাকে তিনি জানতেন। তিনিও ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি বলে গিয়েছিলেন ওর বাবা ছিল প্রতারক। অ্যান্ড হোয়াট মোর মাদার গ্রাহাম, এই ছেলে তার বিবাহিত স্ত্রী সন্তান নয়, বাস্টার্ড, জারজ। মাদার গ্রাহাম, জারজ বাস্টার্ড কথাটা অতি রূঢ়, তবে সে তাই। মাদার গ্রাহাম, আপনি প্লিজ। সে আঙুল দেখিয়ে দিয়েছিল দরজার দিকে। যান, আপনি যান। মাদার গ্রাহাম চলে গেলেন। বলে গেলেন, ঈশ্বরকে ধন্যবাদ দাও, সে তোমার চরম ক্ষতি করেনি। ওর মা ছিল হার্লট, এলিস অ্যান্ডারসন, একজন অত্যন্ত সৎ ইংরেজ মহিলা। আমার কাছে শুনেছিলেন তোমার কথা ওরই প্রসঙ্গে, তাই তোমাকে সাবধান করতে বলেছিলাম মাদার গ্রাহাম, একটা কুমারীর জীবন এইভাবে নষ্ট হবে? তুমি ওকে বলো ইংরেজ মহিলা মিথ্যে বলে না। কিন্তু আমি তখন পারিনি বলতে। কি করে বলবো? আজ বলছি, কারণ এইভাবে চলে যাওয়াটাই তার এই জন্ম কলঙ্কের একটা বড় প্রমাণ। গুড নাইট। পিপাসা ছুটে গিয়ে দেয়ালে নিজের মাথাটা ঠুকল। হে ভগবান! চুরকি অবাক হয়ে শুনছিল আড়াল থেকে। ইংরাজি কথা বুঝতে পারেনি, কিন্তু একটা প্রচণ্ড শঙ্কাজনক কিছু তা বুঝতে পেরে ছুটে এসেছিল।
সে ছুটে এসে তাকে ঝাপটে ধরল। কি করছো? না না না। টেনে এনে সে তাকে শুইয়ে দিল বিছানায় এবং তার পাশে বসলো মায়ের মতো। বিপাশা কাঁদতে লাগলো। চুরকি শুধুই বলল, তাকে তুমি খুঁজে ধরো, ছেড়ে দেবে কেন? ধরো তাকে, কেঁদো নাই। ঘণ্টা কয়েক লাগলো তার আত্মসম্বরণ করতে। প্রায় রাত্রি 2টোর সময় সে উঠল। চুরকি ঢুলছিল। তাকে বলল, তুই শুগে যা চুরকি, ঘুমিয়ে নে একটু। তুমি? আমি ঠিক আছি, তুই ভাবিস নে। কিন্তু চুরকি বিশ্বাস করতে পারল না। সে ওই ঘরেই মেজের উপর শুয়ে রইল। চেষ্টা করতে লাগলো জেগে থাকতে। ইংরাজি কথাবার্তা বুঝতে সে পারেনি, কিন্তু এটা সে বুঝেছে, দিব্যেন্দুকে নিয়ে যা ঘটছে তাতে এই মেয়েটির পক্ষে এখন সব কিছুই করাই সম্ভব। সে জানে তাদের মেয়েদের গাছের ডালে গরুর দড়ি বেঁধে গলায় লাগিয়ে ঝোলার কথা, বিষ খাওয়ার কথা, নদীর জলে ঝাঁপিয়ে পড়ার কথা। বিপাশা স্থির হয়ে ভাবল কিছুক্ষণ। তার জীবনের সেই নিবিড় তিমির নিশিথিনীর মতো দিনগুলির কথা মনে করলে এ যেন তার থেকেও অসহনীয়, আরও গাঢ় নিবিড়তম তিমিরও ঘন কালরাত্রি। ভগবান বুঝি এখানে মৃত। সে নিশিথিনীতে যা এসেছে, ভয়ঙ্কর ভীষণ সব কিছুকে স্থির নিষ্পলক দৃষ্টিতে দেখে ধরা গেছে। মুহূর্তে মুহূর্তে পার হয়েছে, অতিক্রম করেছে ভীষণ ভয়ঙ্করকে। সামনে দূরে ছিল সীমান্ত এলাকার আলো এবং অন্ধকারের সীমারেখা, আর এর যেন শেষ নেই। অকস্মাৎ কোন দূর অতীতের পুঞ্জীভূত অন্ধকার সাইক্লোন হ্যারিকেনের মেঘের মতো পিছনের দিগন্ত থেকে এসে তাকে আবৃত্ত করে অবিশ্বাত কাল পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। একটা প্রেতিনী যেন পিছনে পিছনে তার কৃষ্ণবর্ণ হাতখানা বাড়িয়ে দিয়ে সারা আকাশে কালো মাখিয়ে আলো ঢেকে দিল। তাহলে কি মাদার গ্রাহাম তার পরিচয় জেনেছে? এইটা জানতে পেরে সে পালালো? তাছাড়া আর কি হতে পারে? হায় দিব্যেন্দু, তুমি সত্যকে গোপন করলে কেন? তুমি প্রথম যেদিন তোমার কথা বলেছিলে সেদিন মনোহরভাবে তোমার বাবা মায়ের রচনা করা মৃত্যু কাহিনী বলে চোখের জল ফেলেছিলে। সেই জলে বিপাশার অন্তর্লোক সজল হয়ে তৃণাঙ্কুর মেলে সবুজ হয়েছিল। কেন তুমি ওই চোখের জল ফেলেই জাবালা পুত্র সত্যকামের মতো বলনি, আমার বাবা মা কে আমি দেখিনি বিপাশা? তাদের কথা এইটুকুই বলতে পারি, তারা পাপের পঙ্কে বাসর সাজিয়ে মিলিত হয়েছিল। সেই পঙ্ক বাসরে হয়েছিল আমার জন্ম। আমি সেই পঙ্কতল থেকে পঙ্কজের মতো ফুটতে চাই, জীবনের পূজা নিবেদন করতে চাই আলোক আকর সর্ব পাপগ্ন দেবতার পায়ে। বলতে পারতে, আমি রক্ত কমল নই, শুভ্র কমল নই, আমার বর্ণ ওই পঙ্কের মতোই কৃষ্ণ, আমি কৃষ্ণ কমল। দিব্যেন্দু, আমি তাহলে বলতাম কি জানো? বলতাম তুমি দিব্য কমল দিব্যেন্দু, আমি শ্বেত ভ্রমরী। তোমাকে মর্মলোকে আশ্রয়ের জন্যই আমার বোধহয় সৃষ্টি হয়েছিল। ওহ প্রতারক, বলেই তা তুমি পারলে না। ছি ছি ছি, করলে কি জানো না তুমি, বুঝতে পারবে না। বিপাশাকে কি রিক্ততার মরুভূমিতে তুমি দাঁড় করিয়ে দিলে। জীবনে কোনো ভদ্রজনকে বিশ্বাস করতে পারবো না। ভালোবাসার কথা তো দূরেই থাক, জীবনে তোমার কবিতার বিপাশার মতোই আমি ব্রতচারিণী হয়ে কাটিয়ে দেব, অজ্ঞতার অন্ধকার পাশি মোচন করব। তুমি আমাকে চিনলে না, আমি এক দুর্লভা কন্যা। আমি কতকাল পরে পরে জন্মাই, বিপর্যয় বিপ্লব করে দিয়ে যাই কুলে বংশে। আমার সাধ্য অনেক, আমি দুর্লভা শ্রেতভ্রমরী। আমি বসতাম কৃষ্ণকমলে, সৃষ্টি করতাম দিব্য কমলের। সংস্কার জয় করে আবার তার চোখ দিয়ে জল গড়িয়ে এলো। সে উঠে গিয়ে দাঁড়ালো জানলায়, পর্দাটা সরিয়ে দিয়ে চাইল আকাশের দিকে। পূর্ব দিগন্তে শুকতারা উঠেছে, ধকধক করে জ্বলছে নীলাভ দীপ্তি নিয়ে। সেই দিকে তাকিয়ে সে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার একটা কথা মনে হলো, এই কারণেই কি দিব্যেন্দু তাকে দেবকন্যা গঙ্গা আর নিজেকে অনার্য পুত্র দামোদর বলে চিত্রিত করেছে নৃত্যনাট্যে সজ্ঞানে? না, সকাল হতেই সে একখানা চিঠি লিখে চুরকিকে বলল, মাদার গ্রাহামকে দিয়ে আসবি, পরে, এখন নয়, এখন চা কর। মুখ হাত ধুয়ে রাতের কাপড় জামা বদলে বসল সে। সে যাবে, খুঁজতে যাবে দিব্যেন্দুকে। তাকে বের করা তার চাই। তার সামনে দাঁড়িয়ে কয়েকটা প্রশ্ন করবে, শুধু শুধু কয়েকটা প্রশ্ন। এই কারণেই কি তুমি বলেছিলে মুখ ফুটে শেষ কথাটা অনুক্ত?
এখনো থাক পিয়াস। পূর্বরাগের মাধুরীর মধু বড় দুর্লভ। আমাকে দুর্লভলা তোমাকে জয় করবার চেষ্টায় আনন্দ উপভোগ করতে দাও। সে যদি বলে হ্যাঁ তাই, তবে সে বলবে অর্থাৎ যথেষ্ট সুযোগ চাইছিলে যাতে নাকি আমাকে আয়ত্ত করে কোনো অতি দুর্বল মুহূর্তে আমার কুমারী জীবন উচ্ছিষ্ট করে পৈশাচিক আনন্দ নিয়ে সরে পড়তে। না, কি বলবে জানে না, হয়তো চুপ করেই থাকবে, কারণ ওর মধ্যে দুটো বাস্তব সত্য সে দেখতে পাচ্ছে, একটা ভয়, অপরটা ও রক্তগত প্রাসবিক প্রলোভন। তার নীরবতা ভঙ্গ করে সেই বলবে তোমার ওই ভয় দিন দিন প্রবল থেকে প্রবলতর হোক, সে তোমাকে আত্মহত্যায় প্রলুব্ধ করুক তোমার প্রসূত্বের, তা নইলে মুক্তি নেই দিব্যেন্দু, তুমি মরো দিব্যেন্দু, তুমি মরো। ভাবতে ভাবতে আবার সে কেঁদেছিল। মনের সংকল্পে যেন পরিবর্তন হয়েছিল। ভেবেছিল না, মৃত্যু কামনা নয়, মরো বলার মতো রূঢ় কথা সে বলবে না, বলবে তোমাকে ধন্যবাদ দিব্যেন্দু, তোমাকে লক্ষ ধন্যবাদ। তারপর আবার একবার শুয়েছিল। দেহে ক্লান্তির আর সীমা ছিল না, শুধু মনের যন্ত্রণায় যে দেহে এমন যন্ত্রণা হতে পারে এ ধারণা তার ছিল না। মনে পড়ছে অমৃতসরে যেদিন তার কলেরা ভ্যাকসিনের প্রতিক্রিয়ায় এবং খাদে পড়ে যাওয়ার আঘাতের ব্যথায় ও সুদীর্ঘ পথশ্রমে যে অবস্থা হয়েছিল সেই অবস্থার কথা। কিন্তু মনের গতি সম্পূর্ণ বিপরীত। সেদিনের মন আশায় পৌঁছে দীর্ঘ রোগ মুক্তির প্রসন্নতায় ছিল প্রসন্ন, আর আজ একটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক ব্যাধি যেন আক্রমণ করে তার মনকে অজগরের মতো গিলছে। শুয়ে সে ঘণ্টা দেড়ে ঘুমিয়েছিল। ঘুম ঠিক নয়, তন্দ্রা। শোকাহত বা নিষ্ঠুর বেদনাকাতর অবস্থায় এক ধরনের তন্দ্রা মানুষের আসে, যে তন্দ্রার মধ্যে মধ্যে কাঁপানো দীর্ঘশ্বাস পড়ে, সেই ধরনের তন্দ্রা। এক আধবার সে তন্দ্রা ভেঙেও গেছে, মনে হয়েছে কেউ ডাকছে, নয় কিন্তু না। সকালের আলো চোখে পড়তেই সে উঠে বসেছে। দেয়ালের সামনে একখানা ছবি টাঙানো ছিল। নোয়াখালীতে মাহাত্মাজি দীর্ঘ দণ্ডধারী কৌপিন বস্ত্র মাহাত্মা শ্মশানে, মনুষ্যত্বের শ্মশানে খুঁজতে চলেছেন, প্রতিষ্ঠিত করতে চলেছেন মানুষের আত্মাকে। ছবিখানা রোজই দেখে, কিন্তু এত কথা কোনোদিন মনে হয় না। আজ হয়েছে। চুরকি চা এবং পাউরুটি ডিম এনে নামিয়ে দিল। পাউরুটি প্লেটে একপাশে কিছু মেয়া এবং বলল, শুনছো, খাও, পেটে খিদা থাকলে বলো থাকে নাই, কিছু খেয়ে বল করে নাও, তবে মনটা দর হবে, না করো নিহা। ভালো লাগে চুরকির এই স্নেহ, তার ভালো লাগে। আজ আরও ভালো লাগলো। সে বলল, কাল রাত্রে তুই খেয়েছিলি? সে কিছু মিছু খেয়েছিলাম। ভাত? ঘাড় নাড়ল চুরকি এবং হাসল। বিপাশা বলল, জানি কিছুই খাসনি, তুই খা, কি আছে, পাউরুটি ডিম যা আছে পেট ভরে খা। আমি এবেলা ফিরবো না, সন্ধ্যার পর ফিরব, হয়তো এসেই আবার বেরিয়ে যাব। আমার সুটকেসে কাপড় জামা এটা ওটা গুছিয়ে দিস, বিছানাটা, বুঝলি? কোথায় যাবে? যাবো তাকে খুঁজতে, তুই বললি না ধরো তাকে। হ্যাঁ যাও, ঠিক পাবে বলছি আমি, তুমি দেখো। ওই চিঠিটা মাধারগ্রামকে দিস। দিব। চা খেয়ে উঠল সে। এখান থেকে যাবে মাইথন। মিস্টার মিত্তিরকে নিয়ে অফিসে খুঁজে দিব্যেন্দুর কোয়ার্টারের জিনিসপত্র খুঁজে সে দেখবে তার কোনো ঠিকানা পাওয়া যায় কিনা। না পেলে যাবে ডিবিসি হেডকোয়ার্টারের কলকাতায়, সেখানে দেখবে যদি কোনো ঠিকানা সেখানে রেখে গিয়ে থাকে। সেখান থেকে বেনারস তন্ন তন্ন করে খুঁজবে। দশামেধ ঘাটে বসে কাটিয়ে দেবে সকাল থেকে সন্ধে। গঙ্গা স্নানে তার বড় ঝোঁক ছিল, এখানেও প্রায় যেত লেকে সাঁতার কাটতে। সে বসে থাকতো আর দিব্যেন্দু অবলীলাক্রমে সাঁতার কাটত। মধ্যে মধ্যে ডুব দিত এবং উঠে বলতো, পুরুষের হৃদয় অত্যন্ত গভীর বিয়াস, বিশেষ করে বরাকরের। দামোদর বড় ভালো, শুধু ক্রোধ বেশি, তরঙ্গ বেশি, কিন্তু খোলা হৃদয়। পাঁচেতের রিজার্ভার্স তখনও শেষ হয়নি, জল তখনও পুরো রাখা হতো না। জানতো না বিপাশা, সে সুচতুর দিব্যেন্দু শুধুই রঙ্গ করছে না, নিষ্ঠুর ব্যঙ্গ করছে। আরও একটা প্রশ্ন সে করবে তাকে, জীবনের রঙ্গোচ্ছলে যা করেছে তার সবই কি ব্যঙ্গ দিব্যেন্দু? হায়, জীবনকে কি এমনিভাবেই নিজে হাতে ব্যর্থ করে? কিন্তু কোথায় দিব্যেন্দু? 10 দিন পর কাশীর দশমেধ ঘাটে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে, বিশ্বনাথের মন্দির চূড়ার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় দিব্যেন্দু? হে ভগবান!
মাইথনে মিত্তির এবং সেই সুপারিনটেন্ডেন্ট ভদ্রলোক তাকে যথেষ্ট সাহায্য করেছিল দিব্যেন্দুর কোয়ার্টার তার রেজিগনেশন পত্রের পর খালি করে একটা গুদামে তার জিনিসপত্র এনে সেই দিনই রাখা হয়েছিল। সেইগুলি তন্ন তন্ন করে খুঁজে দেখা হয়েছিল। চিঠিপত্রে সবই বন্ধুদের চিঠি, প্রায় সকলেই ইঞ্জিনিয়ার, কাজ করে ভারতের বিভিন্ন স্থানে। বেনারসে দু একজনের পত্র ছিল, একটা আপিসের ফাইল ছিল, তার নিজের সঙ্গে আপিসের যেসব বিনিময় হয়েছে তার ফাইল, তার মধ্যে বেনারসের একটা ঠিকানা ছিল, আর কিছু না। মিত্তির বলেছিলেন, তাই তো বিপাশা দেবী, এতে তো কিছু কিনারা হবে বলে মনে হচ্ছে না। একটা কাজ করে দিন আমার। বেশ ভেবেই সে বলেছিল, বলুন। রিপ্লাই পোস্ট কার্ডে আপনি সকলকে একখানা করে চিঠি লিখুন, তারা খোঁজ পেলে যেন আমাকে জানায়। আর এই বিকেলেই আমাকে বরাকরের বিকেলে ডাউন ট্রেনটা ধরিয়ে দিন। ওখানে হেড অফিসে যদি কেউ কিছু জানে খোঁজ খবর, কলকাতাও খুঁজবো, তারপর বেনারসে আসবো, বেনারসে খুঁজবো, তারপর আর কি 10টার সময় মুক্তি স্নান করে চলবো, যেমন একা চলছিলাম সংসার পথে। মরতে মধ্যে মধ্যে ইচ্ছে হয়, কিন্তু সে ঠিক হবে না। আশঙ্কা ভরে মিত্তির তার দিকে তাকিয়েছিল, বলেছিল, না না, সে তো এমন স্কাউন্ড্রেল নয়। সে ঘাড় নেড়ে একটু হেসেই বলেছিল, না, সে ভয় নেই, ধর্ম আমার অক্ষুণ্ণই আছে। মরতে মায়ের বারণ, মা বলে গেছেন, মরনা নেই হ্যায়, মরবি শুধু তখন যখন ধর্ম যাবে। একটু থেমে বলেছিল, সেই তো মধ্যে মধ্যে সন্দেহ হচ্ছে, তাকে তো অদেও আমার কিছুই ছিল না, কিন্তু সে তো কোনো দিন সেই সুযোগ নিতে চায়নি। আপনার মতন ভেতর থেকে সে থেমে গেল, সংযত করে নিজেকে। এসব কেন বলছে সে? না, এই সংসারে একটি লোক ছাড়া এসব তো কাউকে বলতে পারে না সে। স্বামীজি, দিল্লির স্বামীজি, আর একবার অমৃতসরে গিয়ে খুঁজবে সে সর্দার হরদয়াল সিংকে, সবই বলে আসবে। ফরমাই দরজা সর্দারজি, বলে দিন কি করব এখন, মরবো না বাঁচব। আর একটা কাজ করেছিল মিত্তিরের পরামর্শে, পোস্ট অফিসে লিখেছিল তার চিঠিপত্র যেন মাইথনে মিস্টার মিত্তিরকে দেওয়া হয়। মিস্টার মিত্তির তার আরও উপকার করেছিলেন, তার চেক নিয়ে তাকে টাকা দিয়েছিলেন। কলকাতায় সে এর আগে 2বার এসেছিল। একবার ছাত্রী জীবনে ছাত্রী দলের সঙ্গে দেখতে গিয়েছিল মহানগরী, দ্বিতীয়বার সেই দিনে এসেছিল কর্মজীবনের তাগিদে। এসে উঠেছিল আলিপুর সেন্ট্রাল গভর্নমেন্টের একটি মেসে, অনেকটা ওই কনস্টিটিউশন হাউসের মতোই তার কাঠামো। সেবার একটা অজুহাত করে দিব্যেন্দুর সঙ্গে এসেছিল। সে উঠেছিল অন্যত্র একটা হোটেলে। হোটেলগুলি খুবই পরিচ্ছন্ন, আরামপ্রদ নয়, শৌখিন তো নয়ই, তবু ভদ্র। কলেজ স্কোয়ারের কাছাকাছি। দিব্যেন্দুই বলেছিল, এসপ্ল্যানেডের বড় হোটেলের কথা বাদ দাও, ওখানে সাধ্য কি আমাদের মতো অল্প আয়ের প্রাণীরা ওঠে, কিন্তু ওর আশেপাশে হোটেল আছে, সেখানে আরাম আছে, খরচ বড় হোটেলের থেকে কম, কিন্তু পরিবেশটা ইন্টারন্যাশনাল করবার দিকে ঝোঁক। বার আছে, রেস্টুরেন্ট আছে, রাত্রি 9টা নাগাদ অনেক নামী লোকের দেখা মেলে, খেলোয়াড়, চিত্রতারকা ইত্যাদি ইত্যাদি। সেই জন্য ওদিকে আর মারায়নি। এদের সঙ্গে পরিচয় হয়ে গেছে, এরা লোক ভালো, এইখানেই উঠি আমি। সেবার দিব্যেন্দু ছিল 5 দিন, সে ছিল 9 দিন। দিব্যেন্দুর হোটেলে সে 2 দিন এসেছিল সেবার, এবং 2 দিন গিয়েছিল তারা বাংলা থিয়েটারে। দিল্লির তালকোটরা গার্ডেনের অভিনয় দেখা চোখে বাংলা থিয়েটারে শিল্প সৌন্দর্যে অভিনয় নৈপুণ্যে মুগ্ধ হয়ে গিয়েছিল। বাকি কদিন কোনো দিন সন্ধ্যায় মেট্রোর সামনে, কোনো দিন বিকেলে ডালহৌসি স্কোয়ারে দেখা হয়েছিল। রাইটার্স বিল্ডিংয়ের কাজ ছিল বিপাশার। 4:30 বেরিয়েই সে তার দেখা পেয়েছিল। পথে যেতে যেতে বলেছিল, তুমি ওখানে দাঁড়িয়েছিলে এত লোকের মধ্যে, যদি আমি না দেখতে পেতাম এবং তুমিও মিস করতে আমাকে। সে বলেছিল, কি করব, অফিসে সকাল সকাল কাজ হয়ে গেল। বলল, কোল্ডফিল্ড এক্সপ্রেসে আজই যেতে পারো তুমি। আমি অনেক কষ্টে কাটান দিয়েছি, রাত্রে কোনো ট্রেনে যেতে হবে। তোমার সঙ্গে দেখা হবার কথা সন্ধেবেলায় তোমার মেসে। এসে দাঁড়িয়ে রইলাম, মেসে ফিরতে দেব না তোমাকে। এখনই চলো, খানিকটা দূরে তোমাকে পৌঁছে দিয়ে পাড়ি দেব রাত্রে। চলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে কালীঘাটে মন্দির দেখিয়ে মেসে পৌঁছে দেব। এসপ্ল্যানেডে দাঁড়িয়ে সেই একদিন বলেছিল, কলকাতার এই একটা পয়েন্ট যেখানে দাঁড়ালে কলকাতার হারিয়ে যাওয়া মানুষ মাসখানেকের মধ্যে চোখে তোমার পড়বেই। এই হোটেলেই উঠেছিল বিপাশা, কিন্তু দিব্যেন্দুর খোঁজ পায়নি। সে এখানে আসেনি। ডিভিসি হেডকোয়ার্টারে খোঁজ একটা পেয়েছিল। দিব্যেন্দু এসেছিল 3 সপ্তাহ আগে, শুধু পদত্যাগপত্র দাখিল করে চলে গেছে। কোনো কথা বলেনি, কোনো ঠিকানা দেয়নি।
দরখাস্তের ঠিকানা ছিল মাইথনের। তবু সে কলকাতায় 7 দিন তাকে খুঁজেছে, হোটেলে হোটেলে ঘুরেছে, খোঁজ করেছে দিব্যেন্দু চ্যাটার্জি আছেন। ফ্রম মাইথন, টল ডার্ক রোবোস্ট ইয়াং ম্যান। বিকেলবেলাটা এসপ্ল্যানেডে দাঁড়িয়ে থেকেছে, কিন্তু কোথায় দিব্যেন্দু? 7 দিন পর সে এসেছিল বেনারস, অফিসে সংগ্রহ করে ঠিকানা বের করে তার খোঁজ করেছিল, কিন্তু সে তো ভাড়ার বাড়ি, আশেপাশে পুরনো বাসিন্দাদের কাছে খোঁজ করেও কিছু পায়নি। দিব্যেন্দুর সন্ধান ঠিক নয়, তার অতীত কথা, তার দিদিমা এবং তাকেই কয়েকজন মনে করতে পারলেন, কিন্তু সে ওই মনের মতোই, তার বেশি কিছু কোনো কথা তারা বলতে পারেনি। তারা কাশিতেই পূর্বে অন্য ঠিকানায় থাকতো, দাদা মহাশয়ের মৃত্যুর পর এখানে এসেছিল কম ভাড়ার বাসায়। ছেলেটি সত্যি খুব ভালো ছেলে, ইদানিং তো সে আসেনি। কাশির যে 2-3 জনের চিঠি দিয়েছিল দিব্যেন্দুর বাসায়, তারা বলল দিব্যেন্দু কই না তো, সে তো আসেনি। কিন্তু আপনি কে, তাকে খুঁজছেন? সে বলেছিল তাকে আমার অত্যন্ত প্রয়োজন। ঘুরিয়ে বলেছিল সকাল সন্ধ্যায় গিয়ে বসে থাকতো দশাত্তমেধ ঘাটে, ভোরবেলা থেকে পুরনো বাসার ঠিকানায় গিয়েছিল। স্থানটা অপেক্ষাকৃত সচ্ছল অবস্থার, লোকে থাকে, দীর্ঘদিন ধরে আছে বাসিন্দার মতো। তারা মনে করতে পেরেছিল দাদা মশাই মুখুজ্জে মশাই পেনশন পেতেন, চুরুট খেতেন, গিন্নি বড্ড বকতেন, মেয়েটি বিধবা হয়ে কেমন হয়ে গিয়েছিল, ছেলে দেখতো না, সধবা সেজে থাকতো, কারুর সঙ্গে কথা বলতো না, মাথার বিকৃতি ঘটেছিল, তীর্থে গিয়ে মারা গিয়েছিল। ছেলেটি বড় ভালো ছিল, বড় দুর্দান্ত, কিন্তু প্রাণবন্ত, এর বেশি কিছু না। সে প্রেসে সে প্রুফ দেখতো, সেখানেও গিয়েছিল, সেখানেও সেই একই কথা। হ্যাঁ ছিল, কাশিতে থাকতেন দাদা মশাই, দিদিমা, তাদের কাছে মানুষ হয়েছিল। মায়ের মৃত্যুটা শোচনীয়, সম্ভবত সুইসাইড, মাথা খারাপ ছিল তার, সঠিক তো বলতে পারবো না। নীলকণ্ঠ বিশ্বনাথের কাশি, এখানে যত বিষ সব কিছুকে আশ্রয় দেন বিশ্বনাথ অথবা কাশীর সমাজ। পাতিত্ব নিয়ে এখানে মন্থন করে না কেউ। কাশীতে 5ম দিন, সেদিন দশাত্তমেধ ঘাটে দীর্ঘক্ষণ বসে থেকে সে উঠে দাঁড়ালো। কোথায় দিব্যেন্দু? দিব্যেন্দু কোন অন্ধকারে বা কোন অজ্ঞাত স্থানে গিয়ে আবার খুঁজছে কোনো নতুন নায়িকাকে। তুমি সত্যিই অনার্য দিব্যেন্দু। বাইরের দেহবর্ণটা কৃষ্ণবর্ণ হলেই অনার্য হয় না, অন্তরটাও কালো। সত্যিই তুমি অনার্য। দশাশ্বমেধ ঘাটে স্নান করে কাল সে তোমার স্মৃতি নিঃশেষে ধুয়ে মুছে ফেলে মুক্তির জীবন নিয়ে ফিরবে। ফিরল সে হোটেলে, দশাশ্বমেধ ঘাটের কাছেই হোটেল। পরদিন তাই সে করল। দশাশ্বমেধে স্নান করে মনে মনে বলল, এই গঙ্গা স্রোতে তোমার সব আমি ভাসিয়ে দিলাম। নীলকণ্ঠের কণ্ঠে থাকুক আমার মনের দুঃখ বেদনা। বিকেলে বড়া করে টিকিট কেটে সে ট্রেনে চাপল, কিন্তু নীলকণ্ঠেরও বোধহয় এতকালের মানুষের জীবন মন্থন করা বিষ সহ্য হয়নি। তারও বোধহয় এই বিষে মৃত্যুর কাছে পরাজয় ঘটেছে। এতকাল পরে বিষের ক্রিয়ার মতো সত্যিই পাথর হয়ে গেছেন। মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে, অথবা তার কণ্ঠে আর স্থান নেই। বিপাশার মনের বেদনা স্মৃতি কিছুই তিনি নিতে পারেননি। ট্রেনের গতির সঙ্গে অনুভব করল বিপাশা। সে বেদনা স্মৃতি কলকাতা কাশী 2 জায়গায় অনুসন্ধানের ব্যর্থতায় হাহাকার করছে। মধ্যে মধ্যে মাথায় যেন আগুন জ্বলছে, বুক জ্বলছে। পাঞ্জাবের শর্মা বংশের বিচিত্র যে মেয়েরা বিষ খেয়ে মরছে, বুকে ছুরি বসিয়েছে, বাপের অস্ত্রের তলায় গলা পেতে দিয়েছে, কাপড়ে আগুন ধরিয়ে পুড়ে শুভ্র বর্ণকে কালো করে মরণের মুখ ঢলেছে। যে মেয়ে অপহরণকারী শক্তিমানের বুকে পিঙ্গল চুলের খোঁপায় লুকোনো সোনার বা রূপোর মোড়া হৃৎপিণ্ডভেদী ইস্পাতের কাঁটা বসিয়ে দিয়েছে, সেই মেয়ে যেন ওই আগুনের আঁচে যাচ্ছে। একসময় মনে হলো গভীর রাত্রে সে ঊর্ধ্বশ্বাসে ছুটন্ত মেলটা থেকে সে পড়বে, ঝাঁপ দিয়ে পড়বে, মরবে। কি হবে বিষাক্ত জীবন রেখে? এই বিষ জর্জরতা তো গেল না, গঙ্গার জলে ধুয়ে গেল না, দশাশ্বমেধের পুণ্যে না, নীলকণ্ঠের প্রসাদে না, তবে না, তাকে না মেরে নয়, হ্যাঁ না, তাকে মেরে তবে সে মরবে। মরনা হ্যায় তো পহলে মারনা হ্যায়, লড়না হ্যায় তো মারনা হ্যায়, তবে মরনা হ্যায়। বড়া করে নামলো সে শেষ রাত্রে। দুন এক্সপ্রেস, রাত্রি 2:30। বাকি রাত্রিরা সে ওয়েটিং রুমে কাটিয়ে ভোরবেলা ট্যাক্সি করে এলো বাসায়। চুরকি তাকে দেখে সভয়ে পিছিয়ে গেল। ওমা, কি বুঝতে পারেনি সে। চুরকি এবার বলল, ভয় লাগছে তোমাকে দেখে। তার নিজের দৃষ্টি পড়ল এবার আয়নার দিকে। দেয়াল ঘেঁষে রাখা টেবিলের ওপরকার আয়নাটা ছোট নয়, প্রচণ্ড মানসিক যন্ত্রণা তার মুখে চোখে। তার বিশৃঙ্খল স্বর্ণাভ
না স্বর্ণাভ নয়, পিঙ্গল বর্ণ চুলে যেন উন্মাদের ছোপ বুলিয়ে দিয়েছে। সে কি পাগল হয়ে যাবে? হে ভগবান! সে স্থির হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো নিজেকে। চুরকি এগিয়ে গেল, টেবিলের সামনে দাঁড়ালো। সে অসহিষ্ণু ক্রোধে বলল, কি ওখানে কি দাঁড়ালি কেন আড়াল করে? চুরকি টেবিলের ড্রয়ারটা খুলে একটা বড় লম্বা খামের প্যাকেট বের করে বলল, ইটে। আপিসের চিঠি কাগজ। সে দ্রুতপদে গিয়ে হাত থেকে প্যাকেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। চুরকি বলল, মিত্তির সাহেব পরশু দিয়ে গেল রেজিস্ট্রারি। বলল, দিবু সাহেবের চিঠি। কার? সেই আমাদের সাহেবের। কার? ছুটে গিয়ে কুড়িয়ে নিল সে। হ্যাঁ, রেজিস্ট্রি করা লম্বা খামের চিঠি। দেববেন্দু চ্যাটার্জি, কেয়ার অফ পোস্টমাস্টার, এলাহাবাদ। বুকের মধ্যে যেন হৃৎপিণ্ড মাথা করছে, ফেটে যেতে চাচ্ছে। কম্পিত হস্তে সে খুলে ফেলল খামটা। দীর্ঘ পত্র। দীর্ঘ পত্র, সম্বোধনহীন। কোন সম্বোধনে আপনাকে সম্বোধন করতে পারি জানি না। বোধহয় কোনো সম্বোধনই আমার অধিকার নেই। তুমিও আমি বলতে পারি না। আপনার পবিত্র নাম বিপাশা দেবী বলেই শুরু করছি। বিয়াস বলবার অধিকার নেই, কারণ সংসারে প্রেম, প্রীতি, স্নেহ, শ্রদ্ধা যাই আমার জীবনপত্রে পড়বে তাই আমার কলঙ্ক বিষাক্ত জীবনপত্রে পড়েই নীল হয়ে যাবে বিষে। কলঙ্কিত জীবনপাত্র আমার বিপাশা দেবী। আমি আমার মাতা পিতার বিবাহিত জীবনের পুণ্যফল নই। আমি তাদের গোপন পাপ, ব্যভিচারের ফল। আমি অবৈধভাবে উৎপন্ন জারজ। আমার মা নিজে আদালতে দাঁড়িয়ে এই কথা সাক্ষী হিসাবে বলে গেছেন। বিপাশা দেবী, দাসী জাবালার পুত্র সত্যকাম। দাসী জাবালাও পুত্রকে এমনি কথাই বলেছিল, কিন্তু সে ছিল দাসী। সে ছিল জন্ম হতে সেদিনে সমাজ নির্দেশ অনুযায়ী প্রভুর ভোগ্যা। সমাজের অবিচারে নির্যাতিতার সেই দিনই ছিল এই ভাগ্য। তাকেই বিধির বিধান মনে করে অন্য কাঙালিনী আশ্রয় কাঙালিনী জাবালা যেদিন বলেছিল, বহু পরিচর্যার মধ্যে তুমি এসেছ আমার গর্ভে, আমার কোলে, সেদিন তার সত্য ভাষণে সত্যকাম লজ্জিত হয়নি। তার জননীর সঙ্গে সঙ্গে তার জন্মের মধ্যে পাপ বা কলঙ্ক বড় হয়ে ওঠেনি। সেই দিন দাসী প্রথার সঙ্গে প্রভুর দাসী রাখার অধিকার ছিল। আজ দাসী প্রথা নেই, পাপ বলেই উঠে গেছে। আজ ও কথা বলতে সত্যকামও থমকে দাঁড়াতেন। আজও বেশ্যাপুত্র হয়ে শিক্ষা লাভ করে যদি মানুষ হতাম, তবে বলতে পারতাম, সত্যকামের মতোই অসংকোচে বলতে পারতাম, আমার জন্মকথায় এই। বেশ্যাপুত্র জারজ নয়, তার পরিচয় সে বেশ্যাপুত্র। পৃথিবীতে জন্ম তার অবৈধ নয়, ওই তার বৈধ জন্ম। বেশ্যারা তো ভ্রূণ হত্যা করে না। আজকের সমাজে যেসব নবজাতকেরা রাত্রির অন্ধকারে পথপ্রান্তে অথবা আবর্জনা স্তূপে অথবা নরকের মতো কদর্য দুর্গন্ধময় মানুষের অগম্য স্থানে মৃত হয়ে নিক্ষিপ্ত হয়, তারাই অবৈধ, তারাই জারজ। আইনগতভাবে রাজ্যে তাদের স্থান হয়তো আছে, তো মানুষের মনের রাজ্যে, স্নেহপ্রীতির রাজ্যে তাদের স্থান নেই। শ্রদ্ধা, সম্মান, প্রেমের রাজ্যে তো নেই নেই নেই। জারজ কথাটা উচ্চারণ করুন, দেহ মন একটা অস্বস্তি অনুভব করবে, ঘৃণায় শিউরে উঠবেন। আমি অনুভব করছি জ্বালা, সমস্ত দেহে মনে নিষ্ঠুর একটা দাহ যন্ত্রণা, মৃত্যু প্রদাহের মতো। পৃথিবীর সকল দেশে আমার মতো যারা, তারা এই জ্বালা অনুভব করে। এ সার্বজনীন সত্য। আমার মা সৎ সম্ভ্রান্ত পিতামাতার সন্তান। মাতামহ ছিলেন গেজেটেড অফিসার, লেখাপড়া শিখিয়েছিলেন, গান জানতেন। শান্তিনিকেতনে নাকি পড়েছিলেন কিছুদিন। অন্যের অভাব ছিল না, বস্ত্রের না, দাসীর পরাধীনতায় আবদ্ধ ছিলেন না। তবে আমার বাবা, তিনিও তাই। মায়ের সঙ্গে যখন পরিচয় হয় তখন শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরিয়েছেন। বিলাত যাবেন শরদিন্দু চট্টোপাধ্যায়। না, তার তো দায়িত্ব নেই, মাই তাকে প্রতারণা করেছিলেন। আদালতে এই আমার মায়ের স্বীকৃতি। শরদিন্দু চট্টোপাধ্যায় আদালতে দাঁড়িয়ে আমার মায়ের সাক্ষ্য নীরবে স্বীকার করেছেন। তারা বিবাহ করেননি। কিছুদিন লালসা বশে 1 মাস মিলিত হয়েছিলেন মাত্র, পশু এবং পশু নারীর মতো। তারপর মা ফিরে আসেন পিতৃগৃহে, তিনি চলে যান বিলেত। আমার জন্মের পর তিনি বিলেত থেকেই অস্বীকার করেন আমার জন্মের দায়িত্ব, কারণ আমার জন্মের মাস থেকে আমার বুকে সর্বনাশের আগুন জ্বলছে। সেই প্রদাহে আমি সকল সহ্য শক্তির সীমা অতিক্রম করে আর্তচিৎকারে বিলাপ করছি। কিন্তু এ বিলাপ অসুচি, এ বিলাপ কুৎসিত, এ বিলাপ পাপ। আমি জানি
আপনি অন্তরে অন্তরে পীড়িত হবেন, হওয়াই স্বাভাবিক। এ আমার লেখা উচিত নয়, তবু লিখছি। আজ সপ্তাহ দুয়েক উন্মাদের মতো বিনিদ্র রাত্রি জেগেছি, আপন মনে প্রলাপ বকেছি, চিঠি লিখেছি, ছিঁড়েছি, আবার লিখেছি। আত্মহত্যা করতে গিয়ে মাকে খোঁজবার জন্য আর আপনাকে এই পত্র লেখার জন্য নিরস্ত হয়েছি। আমি এই সত্য জানতাম না বিপাশা দেবী, 1 মাস আগে পর্যন্ত জানতাম না। বাল্যকাল থেকে যদি জানতাম, তবে নিশ্চয়ই এই জ্বালা, এই যন্ত্রণা অনুভব করতাম না। সংসারে এমন শিশু কম নয়, তাদের জন্য অনাথ আশ্রম রয়েছে। আবার অনেক শিশু আছে যারা সংসারে থেকেও জেনেছে, মনে মনে সয়ে গেছে তাদের। আজ এই নিষ্ঠুর মর্মান্তিক অবস্থার মধ্যে নিজেকে বিশ্লেষণ করতে মনে হচ্ছে যে হয়তো সত্যকাম বাল্যবতী তার মায়ের ভর্তৃহীন সংসারের আবষ্টনীর মধ্যে বেড়ে ওঠার ফলেই এই সত্যের আভাস পেয়েছিল। মনে মনে একটা সহ্য হয়েছিল। তার ওপর অবশ্যই তিনি ছিলেন সত্যনিষ্ঠ সত্যকাম, তাই বলাটাও সহজ হয়েছিল। জীবনে মর্মাদায়ী কোনো যন্ত্রণা তার আসেনি, এই সত্য আমি জানতাম না। জানলে হয় আপনার অন্তরঙ্গ হতে চাইতাম না, অথবা আপনার অমৃতের মতো মৃত্যুঞ্জয় জীবনে মৃত্যুর মতো বিষের জ্বালা সঞ্চারিত করে পৈশাচিক উল্লাসে উল্লাসিত হতাম। আমি জানতাম না, তাই বোধ হয় সেই পাপ পাশব সত্তার জাগরণ আমার মধ্যে হয়নি। সত্তারও জাগরণ আছে, শক্তির মতো। লড়াইয়ে না নামলে যেমন শক্তির জাগরণ হয় না, তেমনিই বোধ হয় এরও জাগরণ হয়নি। আমি সতী ভদ্রনারীর সন্তান, উচ্চশিক্ষিত মানুষ আমার জন্মদাতা। এই বিশ্বাসের শৃঙ্খলে বাঁধা নর রক্ত পিপাসু খাদক শিশুর মতো শৈশব থেকে মানুষের সঙ্গে খেলা করেছি মানুষের ধর্মে। আজ যেদিন থেকে জেনেছি, সেদিন থেকে চকিতে চকিতে যেন এই জাগরণের চমক অনুভব করব কল্পনা করছি। তার আগেই চিঠি লিখছি, এবং তার আগেই আমার এই পাপ জীবন শক্তিকে থাক। পরে অবশ্য সেই সংবাদ পাবেন। আমি জানতাম আমার জনক পবিত্র, আমি পবিত্র। সেই পবিত্র মানুষের সমাজকে শুধু আমার কর্ম দিয়ে নয়, পবিত্রতা দিয়ে সমৃদ্ধ করে সার্থক হব। আপনার সঙ্গে দেখা হলো, মনে হলো মূর্তিমতী পবিত্রতা আপনি। আপনার কাহিনী শুনলাম। মহা দুর্যোগের মধ্যে পাপের ভয়ঙ্কর আক্রমণকে প্রতিহত করে অন্ধকারের মধ্যে অকম্পিত আলোকশিখার মতো আপনি পার হয়ে এসেছেন। আপনাদের বংশ আপনার এই রূপের আকস্মিক আবির্ভাবের এবং তার বিচিত্র প্রতিক্রিয়ার কথা শুনে সাধ হয়েছিল আপনার সঙ্গে জীবনকে যুক্ত করব। এতে এতটুকু কোনো মলিনতা ছিল না, কলুষ ছিল না। আপনি শুচি শুভ্র, তা থাকলে আপনি নিশ্চয়ই অনুভব করতেন। আপনি জানেন, আমার দাদামশাই মামাদের বঞ্চিত করে আমাকে সব উইল করে দিয়েছিলেন। উইলটা নিতান্তই একটা ছুতো, কারণ দেবার মতো তো কিছু ছিল না। ইন্স্যুরেন্সের টাকার অবশিষ্ট সে পেয়েছিলেন দিদিমা, সেটা উইলে ছিল। থাকবার মধ্যে তার দেশ হুগলি জেলায় ছিল একটা শরিকানি দেবত্বর অংশ, সামান্য দেবসেবা চালাতে হতো। তার জন্য ছিল কিছু এজমালি, যার বছরে আয় ছিল দাদামশাইয়ের অংশে 300 টাকা। দেবসেবায় তিনি কিছু দিতেনও না, নিতেনও না। শরিকদের সঙ্গে ওইটাই ব্যবস্থা ছিল, ওইটাই তিনি আমাকে উইল করে দিয়েছিলেন, মামাদের বঞ্চিত করে। উইল রেজিস্ট্রি করে গিয়েছিলেন, আমাকে কিছু করতে হয়নি। আমি শুধু হেসেছিলাম, কারণ শূন্য দান আর শূন্য গ্রহণ, এতে হাসি ছাড়া আর কি আছে। মামাদের নিষ্ঠুর কথায় কেঁদেছিলাম। জানি না আপনাকে বলেছি কি না সে কথা। দাদামশাইয়ের মৃত্যুর পর তারা যখন কাশী এসেছিলেন বাপের শ্রাদ্ধ করতে, তখন তাদের অশৌচ অবস্থায় আমি জল দিয়েছিলাম। কিন্তু সেই জল ফেলে দিয়ে তারা আমাকে বলেছিলেন পাপ কোথাকার। এই দুটোই সেদিন আমার কাছে অর্থহীন মনে হয়েছিল। কিন্তু ওই দাদামশাই শূন্যপম সম্পদ আমাকে উইল করে দিয়ে আমার জন্ম বৈধ করতে চেয়েছিলেন, দৌহিত্র হিসাবে স্বীকৃতি দিয়ে। তা সেদিন বুঝতে পারিনি। ভেবেছিলাম এটার মধ্যে আছে পুত্রদের প্রতি অপমান মাত্র। সুতরাং এই নিয়ে কোনোদিন মাথা ঘামাইনি। দেবসেবার টাকা খরচ হয় সেই পর্যন্তই, কোনোদিন কোনো খোঁজও করিনি। মাস দেড়েক কি প্রায় মাস দুয়েক আগে হঠাৎ একটা নোটিশ এলো, সেটেলমেন্ট বিভাগের নোটিশ।
সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, জমিদারি থাকবে না, তার আগে জরিপ হচ্ছে। জমিদারি রাষ্ট্র সম্পত্তি হবে, জমিদাররা ক্ষতিপূরণ পাবেন। 300 টাকা আয়, সেখানে 6000 টাকা ক্ষতিপূরণ পাবার কথা। আমি শরিকদেরই লিখলাম, আপনারা চিরকাল সব করে আসছেন, আপনারাই করবেন, লেখাবেন আমার নাম, নির্ভর আপনাদের ওপরেই করলাম। কিছু টাকাও পাঠিয়ে দিলাম, কারণ সেটেলমেন্ট বিভাগের দুর্নীতি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় অনেক প্রশ্নোত্তর হয়েছে। তাদের কাছ থেকে চিঠি পেলাম, আমার মামারা আপত্তি দিয়েছেন। সম্পত্তির মালিক তারা, দিব্যেন্দু চট্টোপাধ্যায় নয়। মনে মনে হেসেছিলাম। বাৎসরিক 300 টাকা আয় এবং 300 টাকা ব্যয় যতক্ষণ ছিল ততক্ষণ এর ওপর কোনো দাবি তাদের ছিল না। এবার নগদ মূল্য 6000। দেবতাদের ক্লেম দেবতারা দেখবেন। সেবায়িতরাই টাকাটা যখন হাতে পাবেন তখন মামারা আর উদাসীন থাকতে পারেননি। আমার লোভ ছিল না, ঠিকানা জানতাম না, না হলে লিখতাম, আমি কোনো দাবি করব না, আপনারাই নেবেন টাকা। হঠাৎ এমন সময় মামারা সত্যকে উলঙ্গ করে আমার সামনে ধরলেন। রেজিস্ট্রির চিঠি এলো। হাসতে হাসতেই খুলেছিলাম, কিন্তু মুহূর্তে হাসি ফুরিয়ে গেল। দিনের আলো যেন নিভে গেল, বায়ুস্তর শ্বাসরোধী হলো, পৃথিবীর শব্দ স্তব্ধ হয়ে গেল। ওহ, মনে হলো আমার মাথায় বজ্রাঘাত হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না, আমিও বর্ণনা করতে পারবো না সেই ক্ষণটুকু। চিঠি নয়, আমার মৃত্যু পরোয়ানা। দিব্যেন্দু, তুমি আমাদের সহোদরা লাবণ্যপ্রভার গর্ভজাত পুত্র, কিন্তু বৈধ সন্তান নও। তুমি তাহার অবৈধ সন্তান। বাবা এবং মা তাহাদের অন্ধ স্নেহে তোমাকে পালন করিয়াছিলেন বলিয়াই আমরা তাহাদের সহিত সংস্রব রাখি নাই। কিন্তু সম্পত্তির উত্তরাধিকার তিনি তোমাকে দিয়া গেলেও তাহা সিদ্ধ হইতে পারে নাই। তুমি সকল বিষয় অবগত আছো কিনা জানি না, বাবা মা এই বিষয়ে বরাবরই সমস্ত চাপা দিয়া আসিয়াছেন। তোমার কাছেও চাপা রাখিয়া থাকিতে পারেন। লাবণ্যের প্রতি অন্ধ স্নেহে তাহার সকল উশৃঙ্খলতা এবং পাপের হেতু তাহারাই। সুতরাং তুমি না জানিলেও না জানিতে পারো, কিন্তু আমাদের কাছে প্রমাণ প্রয়োগ সবই আছে। তোমার বাবা শরদিন্দু চট্টোপাধ্যায় তোমার জন্মের পর বিলেত হইতে যে পত্র লেখে সেই পত্র আমাদের কাছে আছে। তাহাতে সে তোমার পিতৃত্ব অস্বীকার করেছে। তাহার পর এলাহাবাদ কোর্টে 1935 সালে মিসেস এলিস চ্যাটার্জির সঙ্গে শরদিন্দু চট্টোপাধ্যায়ের যে প্রতারণা ও ডাইভার্সের মামলা হয়, তাহাতে তোমার মা ইহা স্বীকার করিয়াছেন। তাহার নথিপত্র আমাদের কাছে আছে। তিনিও সম্পূর্ণ স্বীকার করিয়াছেন। এখন এই সকল প্রমাণ প্রয়োগ সেটেলমেন্ট আদালতে উপস্থিত করিয়া বা অন্য আদালতে উপস্থিত করিয়া আমাদের বংশের, তোমার মায়ের, বিশেষ করিয়া তোমার মুখ প্রকাশ্যভাবে কলঙ্ক লেপন করা আমাদের অভিপ্রায় নয়। কিন্তু তুমি বাধ্য করিলে অবশ্যই আমরা বাধ্য হইব। ইহা জানিয়া যাহা অভিপ্রায় আমাদের জানাইবে, অর্থাৎ তোমাকে নিজে হইতে স্বীকার করিয়া দরখাস্ত করিতে বলিতেছি। সেটেলমেন্ট আদালতে যে সম্পত্তির উত্তরাধিকারী তোমার মাতুলেরা, তুমি নও। ইতি। মনে পড়েছে বিপাশা দেবী, স্পষ্ট এই মুহূর্তটা মনে পড়ছে। ফ্যাক্টরিতে ভোঁ বাজবার সময় মাইথনের চারিপাশে কলিয়ারিতে ফায়ার উইক্স ফ্যাক্টরিতে ভোঁ বাজতে শুরু করেছিল। মনে হয়েছিল হো হো শব্দ করে তারা দুনিয়ার সমাজকে ডাকছে, শোনো হে। আমি পাগলের মতো চিৎকার করে উঠেছিলাম, না না, আমার মনে আছে নিজের ছোট ঘরটার মধ্যে ঘটেছিল সবটা, নইলে সহকর্মীরা সচকিত এবং বিস্মিত হতেন। শুধু বেয়ারাটা ছুটে এসেছিল, সে সব প্রশ্ন দৃষ্টিতে তাকিয়েছিল। আমি তাকে ইঙ্গিতে চলে যেতে বলেছিলাম। বিপাশা দেবী, চোরের সন্তান, খুনির সন্তান, এমনকি অক্ষম মানুষের সন্তান নিজের যোগ্যতায় যত উচ্চ বেদিতেই দাঁড়িয়ে থাক, পিতাকে যখন স্মরণ করে তখন লজ্জা হয়, মাথা আপনি নিচু হয়ে আসে। তাও যদি না আসে তবে চিত্ত অপ্রসন্ন হয়, এ সত্য নিঃসন্দেহ। কিন্তু মা যেখানে নির্দোষ, সেই তার পুণ্যের আধার, সান্ত্বনার আশ্রয়। সেই মুহূর্তেই আমার কি মনে হয়েছিল জানেন? আমার মাতা পিতা দুজনই মনুষ্যত্বকে খোলসের মতো পরিত্যাগ করে শিলুট ছবির মতো সেই ঘরখানার দুই কোণে দাঁড়িয়ে কদর্য হাস্য করে উঠেছিল। সব ভয়ে
আমি চোখ মুদেছিলাম দীর্ঘক্ষণ, বোধহয় ঘণ্টাখানেক পর ভেবেছিলাম মাইথন ড্যামের ওপর থেকে রাত্রির অন্ধকারে গলায় পাথর বেঁধে ঝাঁপ খাব। মাথা ধুয়ে আরও কিছুক্ষণ বসে থাকতে হঠাৎ মনে হয়েছিল, মামারা যে সত্য বলছে তার প্রমাণ কি? এদের তো আমি জানি, নিজেদের মায়ের সঙ্গে এদের ব্যবহার দেখেছি। সম্পত্তি সম্পদ কিছু ছিল না বলে মাতৃশ্রাদ্ধ করেনি, সেই দিন সেই সম্পত্তির মূল্য ছিল না বলে সেই দিন এই সত্যের প্রকাশ হওয়া উচিত মনে করেনি। আজ বিচিত্রভাবে এর মূল্য 6,000 টাকায় পরিণত হয়েছে বলে এই সত্যকে প্রকাশ করতে চান। এদের বিশ্বাস কি? মন আশাকে আঁকড়ে ধরে কল্পনা শুরু করলো। সে কত কল্পনা শুরু করলো, সে কত কল্পনায় মামাদের নিষ্ঠুর অপমান করলাম। তারা মাথা হেঁট করে দাঁড়িয়ে রইলেন, বললেন, ক্ষমা করো দিব্যেন্দু, ক্ষমা করো, যদি ভয়ে ওটা ছেড়ে দাও। তাই এমন মিথ্যে লিখেছিলাম। আমাদের অনেক অভাব, আমি কল্পনা করলাম আদালতে আমিই থাকব এর উত্তরাধিকারী। তবে এই অর্থে আমার প্রয়োজন নেই, দিয়ে দেব তোমাদের। ছোট মামা, যিনি তেল কোম্পানিতে কাজ করতেন, তিনি তখন কলকাতায় ছিলেন। চিঠিতে বাসার ঠিকানা ছিল তারই। টেনে নিলাম একখানা কাগজ, ছুটির দরখাস্ত লিখলাম। পারিবারিক গুরুতর আকস্মিক প্রয়োজনে আমি ছুটি চাই। দরখাস্তখানা সুপারিনটেন্ডেন্ট কাছে দিয়ে আমি বললাম, আমার না গিয়ে উপায় নেই, আমি যাচ্ছি। এই 8 ঘন্টার মধ্যেই ট্রেন, এই ট্রেনেই আমি যাব। চলে এসে আমি একটা ছোট ব্যাগে জিনিসপত্র এবং যা টাকা ছিল তাই নিয়ে স্কুটারে চেপে চলে গেলাম। ট্রেন ধরতে পারিনি, আসানসোলে ট্রেন ধরেছিলাম। স্কুটারখানা আসানসোলে স্টেশন একজন পরিচিতি কর্মচারীর কাছে রেখে দিলাম। ভোরবেলা হাওড়া পৌঁছেছিলাম। স্টেশনেই হাত মুখ ধুয়ে সরাসরি গিয়ে উঠেছিলাম মামার ঠিকানায়। তিনি আমাকে তার প্রথম যৌবনে দেখেছিলেন, তখন কৈশোর সবে অতিক্রম করেছি। তার সঙ্গে এখনকার আমার আকারের রূপের তফাৎ হয়েছে। তার উপর আমার চোখে মুখে অন্তরে বন্যি দাহের ছাপ ফুটে উঠেছে। দরজা খুলে আমাকে দেখেই তিনি ভয়ে পিছিয়ে গিয়েছিলেন। সবিস্ময়ে আমার মুখের দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ নির্বাক হয়ে। আমি বলেছিলাম, আমি দিব্যেন্দু। তিনি বলেছিলেন, হ্যাঁ। আমি সরাসরি বলেছিলাম, কি প্রমাণ আপনাদের আছে? দেখতে এসেছি। যদি সত্য হয়, প্রমাণ পাই, তাহলে যা বলছেন লিখে দিয়ে চলে যাব। না পেলে এই নিষ্ঠুর মিথ্যার শাস্তি আমি নিজের হাতে দিয়ে যাব। মাথার মধ্যে যে আগুন জ্বলছিল তার উদ্গীরণ সেই মুহূর্তে চেপে রাখা আমার পক্ষে সম্ভবপর হয়নি। আমি বলেছিলাম, আপনাদের রক্তের ঋণ আমি আজ শোধ করব। আমার মা যদি নির্দোষ হন, যদি অভিযোগ মিথ্যে হয়, তবে আপনাদের খুন করে ফাঁসি যাব। যদি অভিযোগ সত্য হয়, যদি আমার মা, আমি কেঁদে ফেলেছিলাম। বলতে চেয়েছিলাম আত্মহত্যা করে এই রক্তঋণ শোধ করব। মামা নিজের বাড়িতে দাঁড়িয়েছিলেন এবং প্রকৃতিতে নিষ্ঠুর নির্মম তিনি, সেই হেতুই বোধহয় অবিচলিত থাকতে পেরেছিলেন। বলেছিলেন, বসো, প্রমাণ দেব বই কি। প্রমাণ না থাকলে এত বড় অভিযোগ কি কেউ নিজের সহোদরার ওপর আনতে পারে? এই নিয়ে আমাদের সঙ্গে বাবা মায়ের বিরোধ সেই গোড়া থেকে। বসো। না, বসতে আমি আসিনি। বসতে একটু হবে, কারণ প্রমাণগুলো দেখতে হবে। বসো বলে আলমারি খুলে একটা পরিষ্কার কাপড়ে বাঁধা কতগুলি কাগজ বের করেছিলেন। একটি দপ্তর খুলে আদালতের ছাপ মারা, আদালত সম্মত স্ট্যাম্প কাগজে টাইপ করা একটি নথি বের করে আমার হাতে দিয়েছিলেন। বলেছিলেন ছিল না, অবশ্য আরও কপি একটা আছে দাদার কাছে। আমি দেখেছিলাম নথিটা। মাথার মধ্যে যে আগুন জ্বলছিল সেও যেন ক্ষণিকের জন্য স্থির বা স্তব্ধ হয়ে গিয়েছিল। এলাহাবাদ কোর্টের 1935 সালের ফৌজদারি আদালতের নথি, মিসেস এলিস চ্যাটার্জি বনাম শরদিন্দু চ্যাটার্জি। মামা বললেন, ওটা রাখো, আগে এটা দেখো। শরদিন্দুর পত্র। সে বিলেত থেকে লিখেছিল, পত্রের ফটোস্টেট কপি। তারও আগে শোনো ঘটনা যা ঘটেছিল। আমাদের বিশ্বাস তুমি জানো না, বাবা বা মা তোমাকে বলেননি, বলা সম্ভবপর ছিল না। জানলে তুমিও এমনভাবে রুদ্র মূর্তিতে এসে খুন করব বা খুন হব বলে ব্রাঢাবাড়া করতে না। লাবণ্য আমাদের 2 ভাইয়ের অনেক দিন পরে জন্মেছিল, বোধহয় 6 বছর পর।
বাবা ছিলেন প্রথম দিকটায় সত্যিকারের এলিট। আমাদের দুই ভাইকে তৈরি করেছিলেন সেইভাবে। সাহেবদের স্কুলে পড়েছি, সেই শিক্ষায় বড় হয়েছি। এক সময় লোকেরা নিন্দে করত, অনেকে বলতো খ্রিস্টান, অনেকে বলতো ব্রাহ্ম। মা অনেক ঝড় তুলতে চেষ্টা করেছে, কিন্তু বাবাকে টলাতে পারেননি। এবং আমরাও ছিলাম বাবার ডান হাত বা বাঁ হাতের মতো। তারপর বাবা ট্রান্সফার হলেন বীরভূম, বোলপুর। লাবণ্য তখন 8 বছরের। দেখতে খুবই সুশ্রী ছিল, অত্যন্ত সুশ্রী, সুন্দরী বলতো লোকে। কিন্তু থাক, বাবা পড়লেন শান্তিনিকেতনের ইনফ্লুয়েন্সে। রবীন্দ্রনাথের তখন বিশ্বজোড়া খ্যাতি, তার উপর বীরভূম বামাখ্যাপার দেশ, বোলপুরের কাছেই কঙ্কালিকাতলা। বাবা ওই সময় ইনফ্লুয়েন্স পড়ে পাল্টালেন, খাওয়ার দাওয়ার চাল চলনে প্রাচীন ভারত বিধান চালাবেন। আমরা লড়াই করেছিলাম, কিন্তু কি করব, আমরা ছিলাম তার মুখাপেক্ষী। রোজগার তার। বীরভূমি বাবা ছিলেন 8 বছর, 1920 থেকে 1927। বোলপুর, সিউড়ি, রামপুরহাট। লাবণ্যকে পড়তে দিয়েছিলেন শান্তিনিকেতনে। সে হয়ে উঠল বিচিত্র জীব, রোমান্টিক এবং উচ্ছৃঙ্খল। অবশ্য আমি উচ্ছৃঙ্খলতার জন্য শান্তিনিকেতনের শিক্ষাকে দায়ী করিনি, এটা ছিল তার চরিত্রে। বাবা মায়ের আদরে তা প্রশ্রয় পেয়েছিল। তার ওপর বাবারও হলো ডিগ্রিতে ধর্মজগতে প্রমোশন। তিনি হলেন কীর্তন ভক্ত, বৈষ্ণব প্রেম। আমার মাদারের জয় জয়কার। লাবণ্য গান গাইতো বড় ভালো। তাকে বাবা কীর্তন শেখাতে লাগলেন, গানের মাস্টার রাখলেন। আমরা আপত্তি করেছিলাম, এ কী করছেন? বাবা বলতেন, অয়েল ইয়োর ওন মেশিন বয়েজ। তার সঙ্গে ঝগড়া তখন আমাদের শুরু হয়েছে। আমরা বিয়ে করেছি, চাকরি করছি। আমাদের দুই ভাই ইংরেজি মতেই চলি, পছন্দ করেই বিয়ে করেছিলাম। ঝগড়াটা আমাদের সেখান থেকেই শুরু। অবশ্য লাবণ্যের শিক্ষা নিয়ে ঝগড়া তার আগে থেকেই ছিল, এবং লাবণ্যের চালচলন এবং বাবা মার তাকে অতিমাত্রায় প্রশ্রয় দেওয়া দুটোতেই আমাদের খুব আপত্তি ছিল। মা বলতেন বোনকে আমরা হিংসে করি। বাবা বলতেন পুরুষেরা বেশি স্বার্থপর হয়, কিন্তু তোমাদের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, তোমাদের অধিকারের সীমা নির্দেশ করে দিতে আমি বাধ্য হচ্ছি। অত্যন্ত দুঃখের সঙ্গেই দিচ্ছি। তারপর আমাদের বিয়ের পর আমরা পৃথক হয়ে গেলাম কার্যত। এরপর তখন 1929 নভেম্বর। বাবা তখন বছর দুয়েক এসেছেন কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। হঠাৎ চিঠি পেলাম, লাবণ্যের বিয়ে। সৌভাগ্যক্রমে ভালো পাত্র পাওয়া গেছে। শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে শরদিন্দু চ্যাটার্জি। EIR চাকরি করছিল। এখন সুযোগ পেয়েছে বিলেত যাবে বড় ডিগ্রির জন্য। বাপ মানেই বাবার পাশের বাসাতে তার এক বন্ধুর বাড়ি আসতো। লাবণ্যের গান শুনে মুগ্ধ হয়ে নিজে এসে আলাপ করে। তারপর আসা যাওয়া করেছে। এখন নিজেই সে উপযাজক হয়ে বিয়ে করতে চেয়েছে। বিয়ের পরই সে বিলেত চলে যাবে। ফিরে আসা পর্যন্ত লাবণ্য বাবার কাছেই থাকবে। বিয়েতে আমরা অবশ্যই এসেছিলাম, কিন্তু পাত্রটিকে আমরা দুই ভাই পছন্দ করতে পারিনি। বিয়ের পর কয়েকদিনই আলাপে আমরা বুঝেছিলাম এ ছেলে একটা অ্যাডভেঞ্চারার, এক ধরনের রসিক না কুঁচু। বিদগ্ধ লোক আছে যারা সংসারের সুখ দুঃখ শোক, মানুষের পুত্র শোক নিয়ে রসিকতা করে, সেই ধরনের লোক। সকল লোককে আঘাত করে, এ তাই। কয়েকদিনের মধ্যেই আমাদের দুই ভাইকে ব্যঙ্গ বিদ্রূপে অস্থির করে তুলেছিল। দাদাকে রেলদা আর আমাকে বলতো তেলদা। আমরা সহ্য করেছিলাম, তবে বাবাকে বলে এসেছিলাম ভালো করেননি এই বিবাহ দিয়ে। বাবা হেসে বলেছিলেন, কি ব্যাপার, রেলদা তেলদা বলাতে চটে গেছে মনে হচ্ছ? লাবণ্য দাঁড়িয়েছিল, সে হেসেছিল নির্লজ্জের মতো হাসি। আমরা চলে এসেছিলাম। শরদিন্দু 1 মাস পরেই বিলেত গিয়েছিল। 1 মাস লাবণ্য শরদিন্দুর কোয়ার্টারে ছিল। তাকে সে রেখে দিয়ে গেল বাবার বাসায়। তারপর মাস কয়েক পর আমরা এসেছিলাম কলকাতায়। তখন শুনলাম লাবণ্য সন্তান সম্ভবা।
বাবাকে একটু চিন্তাগ্রস্ত দেখলাম। শরদিন্দু চিঠিপত্র এরই মধ্যে যেন বড় অমনোযোগী হয়েছে। তখন প্রায় 2টো মেল পেরিয়ে গেছে। লাবণ্য বিষণ্ণ। বাবা টেলিগ্রাম করেছেন লন্ডনে শরদিন্দুকে, কেমন আছো? এরপর 8 মাসের মাথায় তোমার জন্ম। বিলেতে চিঠি লিখলেন বাবা। শরদিন্দু তখন চিঠি প্রায় লেখে না। উত্তরে শরদিন্দুর এই পত্র এলো, আপনারা আমাকে প্রতারণা করিয়া বিবাহ দিয়েছেন। লাবণ্য বিবাহের সময়ই সন্তান সম্ভবা ছিল। হিসেব করিয়া দেখিলে দেখিবেন বিবাহের তারিখ হইতে সন্তানের জন্মকাল পর্যন্ত পূর্ণ 8 মাসও নয়। এই সন্তানের পিতৃত্ব আমি অস্বীকার করতেছি। এই দেখো তার ফটোস্ট্যাট কপি। তারপর এই পত্রের কপি দেখো। শরদিন্দু লিখেছে, লাবণ্যর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বাবা লিখেছিলেন, আর পত্র তুমি লিখিও না। আজ হইতে তুমি আমাদের কাছে মৃত। আমরা জানিব লাবণ্য বিধবা। লাবণ্য তাকে কোনো চিঠি দেয়নি, সেও তাকে কোনো চিঠি দেয়নি। সংবাদটা বাবা দেননি, কিন্তু তিনি পেনশনের সময় হওয়ার আগেই রিটায়ার করে কলকাতা ছেড়ে কাশি যাচ্ছেন শুনে আমি দাদা দুইজনেই গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম এর জন্য নালিশ করতে, কিন্তু লাবণ্য কঠিন পণ ধরেছিল না। বাবা চুপ করেই ছিলেন, শুধু বলেছিলেন, দেখো যদি রাজি হয়। আমি হার মেনেছি। আমরা বারবার প্রশ্ন করেছিলাম, কেন কেন না বলছিস? তার সেই একই উত্তর, অর্থহীন না। কেমন যেন। বললাম, নালিশ না করলে ভবিষ্যতে কি হবে জানিস? না। ভাবলাম জানি না বলেই বলছে। না, বুঝিয়ে বলেছিলাম, না হলে ওর কথাটাই অভিযোগটাই মেনে নেওয়া হবে। মানে? তার উত্তরও না, আর কান্না। তখন ঠিক বুঝিনি যে সে নিজে অপরাধী, ক্রাইম তার, কিন্তু রেসপন্সিবিলিটি আমার বাবা মার। মেয়ের দিকে নজর রাখেননি। কলকাতার পাড়ায় কানাকানি চলছে। বাবা রিটায়ার করে চলে গেলেন কাশী লাবণ্যকে নিয়ে। আমাদের সঙ্গে বাবা মায়ের নিষ্ঠুর কলহ হলো। সেই সময় এইসব চিঠিগুলো আমাদের হাতে এসেছিল, সঙ্গেও চলে এসেছিল। তারপর এই প্রমাণ, এই এলাহাবাদ কোর্টের নথি। বাবা প্রচার করেছিলেন মেয়ে বিধবা, স্বামী বিলেতে পড়তে গিয়ে মারা গেছে। লাবণ্য ভজন কীর্তন আর পুজো নিয়ে রিয়াকশানির যে জীবন তাই পালন করত। বাবা মা অবশ্যই খুব গৌরব বোধ করতেন, কিন্তু ভুল ভাঙল। শরদিন্দু বিলেতে এলিশ বলে একটি ইংরেজ মেয়েকে বিয়ে করে দেশে ফিরল। রেলেই বড় চাকরি পেয়েছিল। সে পুরো সাহেব তখন, কিন্তু বাংলা ভাষার ওপর ঝোঁকটা ছিল। সে ভুল করলো, এলিশকে বাংলা শেখালো। অ্যান্ড একদিন এলিশ পেল কতগুলো চিঠিগুলো থেকে গিয়েছিল কোনো কিছুর তলায়। পরে সে জানতে পেরেছে এখান থেকে যাবার আগে শরদিন্দু বিবাহ করেছিল। ইংরেজ মেয়ে খ্রিস্টান। সে জ্বলে উঠল, তাহলে তো তার বিবাহ অসিদ্ধ। সে তো তাহলে স্ত্রী নয়, সে তো রক্ষিতা, উপপত্নী। সে চ্যালেঞ্জ করলো শরদিন্দুকে। শরদিন্দু অস্বীকার করলে শুধু তাই নয়, সে তখন খুব উদ্ধত, প্রচুর মদ্যপান করে। হি স্ল্যাপড অন হার ফেস। এলিস খেপে গেল। বিলেতে তার করে নিজের বাবাকে আনালো। কলকাতায় ইনকোয়ারি করলো। বাবাকে পায়নি। তিনি বেনারসে, দাদা কলকাতায়। তার সঙ্গে দেখা করলো এবং কেস করলো এলাহাবাদ কোর্টে। ক্রিমিনাল কেস, চিটিং, অ্যাডাল্টি, তার সঙ্গে ডাইভোর্স। শরদিন্দু জবাব দিল না। সব মিথ্যে, কারণ সে বিবাহের কথা এলিশ উত্থাপন করছে তা অসিদ্ধ, কারণ এই কন্যা তখন গর্ভবতী ছিল। সেই হেতু হিন্দু ধর্মা অনুযায়ী এই বিবাহ অসিদ্ধ এবং নিছক একটা প্রতারণা মাত্র, এবং কন্যা পূর্বে বাপ মায়ের অজ্ঞাতসারে বিবাহ করেছিল, সে কথা সে স্বীকার করেছিল তার কাছে। এলিস দাদাকে সাক্ষী মেনেছিল। দাদা সাক্ষী দিয়েছিলেন। বিবাহের তারিখ তোমার জন্ম তারিখ দাখিল করেছিল এবং বাবার পত্র দাখিল করেছিল। এলিস লাবণ্যকেও সাক্ষী মেনেছিল। শরদিন্দুর জবাবে বাবা ক্ষিপ্ত হয়েছিলেন। অবশ্য কাশীর সমাজে কথাটা গোপন রাখা হয়েছিল। দাদা এসে বাবাকে এবং লাবণ্যকে বলেন, সাক্ষী দিতেই হবে লাবণ্যকে। লাবণ্য সাক্ষী না দিলে কোর্ট বিশ্বাস করবে শরদিন্দুর কথাই সত্য। লাবণ্যকে রাজি হতে হয়েছিল, উপায় ছিল না। বাবা মা তীর্থে যাচ্ছি বলে গিয়েছিলেন এলাহাবাদ, কিন্তু কোর্টে দাঁড়িয়ে লাবণ্য কি সাক্ষী দিয়েছিল জানো? সেটা নথিতেই আছে, পড়ো। নথি খুলে তলায় লাল পেন্সিলে দাগ দেওয়া অংশটা তিনি দেখিয়ে দিলেন।
আমি পড়লাম। মামা মুখে মুখে বলে গেলেন, ওটা তিনি মুখস্থ করে ফেলেছিলেন। হ্যাঁ, ওর সঙ্গে যে বিবাহ, সে বিবাহ অসিদ্ধই বটে। 2.5 মাস আগে আমি একজনকে গোপনে বিবাহ করেছিলাম, সন্তান তার। এর সঙ্গে বিবাহের পর ওর বাসায় সে কথা প্রকাশ পায়। আমি স্বীকার করেছিলাম এবং বলেছিলাম অন্তত রক্ষিতার অধিকার এই কটা দিন আমাকে থাকতে দিন। আপনি বিলেত চলে যাবেন, আমি তখন বাপের বাড়িতে সব কথা খুলে বলে ব্যবস্থা করব, অথবা গৃহত্যাগ করে চলে যাব। কিন্তু তা পারিনি। উনি বিলেত থেকে পত্র দিলে সেই কারণেই আমি কোনো কথা বলিনি, ওকেও পত্র লিখিনি। উকিল প্রশ্ন করেছিল, তার সঙ্গে সত্য বিবাহ আপনার হয়েছিল যার সঙ্গে, তার নাম কি? উত্তর দিয়েছিল লাবণ্য, তিনি উনি নন। তার নাম আজও আমি প্রকাশ করতে পারবো না। বাবা দাদা মাথা হেঁট করে কোর্ট থেকে বেরিয়ে এসেছিলেন। টিটকিরি পড়েছিল কোর্টে, এরই মধ্যে লাবণ্য বেরিয়ে এসেছিল। তাকে আর পাওয়া যায়নি। শুধু এইটুকু জানা গিয়েছিল, বেরিয়েই একখানা টাঙা করে সে চলে গিয়েছিল। বাবা আর খোঁজ করেননি, বলেছিলেন যাক, ও আমার কাছে মৃত। কিন্তু তোমাকে পরিত্যাগ করতে পারেননি। দাদা বলেছিলেন অরফানেজে দিতে, কিন্তু মা দেননি। শরদিন্দু খালাস পেয়েছিল, কিন্তু ডাইভোর্স আটকায়নি। এরপর ডাইভোর্স হয়েছিল। দেখো, ওর মধ্যে সবই আছে। দলিল মিথ্যে বলে না, সত্য নিষ্ঠুর, হয়তো নিষ্ঠুরতম সত্য। আমাদের বিশ্বাস করবার কারণ আছে যে লাবণ্য টাঙা করে গিয়েছিল এলাহাবাদের বাইপল্লীর দিকে। এর কিছুদিন পরেই এলাহাবাদে এক বাইজির খুব নামডাক হয়, সে লাবণ্য বলেই মনে করি। দলিল মিথ্যে বলে না, তার সত্য আমার জন্য বন্যি জ্বালা সঞ্চয় করে রেখেছিল। আমার এই 27 বছরের জীবনের বুকে চিতা জেলে দিয়ে গেল। পত্র পেয়ে অবধি তখনও পর্যন্ত চিতা সাজাচ্ছিলাম। এবার তাতে আগুন লেগে গেল। এই আগুন, এই দলিলে যেন সঞ্চিত ছিল সেই আগুন, যে আগুন বান্ধবহীন গোত্রহীন অপঘাতে মৃত মানুষকে চিতায় চড়িয়ে খড়ে নুড়ো জেলে মুখে দিয়ে চিতায় জেলে দেয়। এতকাল ধরে বিপাশা দেবী, পিতৃমাতৃহীন আমি, মা বাপের স্নেহ পাইনি, চোখে দেখিনি, কিন্তু তাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ রেখে জগতে আনন্দযজ্ঞের নিমন্ত্রণ নিজে যেচে গ্রহণ করে জীবনকে যথাসাধ্য আনন্দ আর সমারোহে সমৃদ্ধ করে গড়ে তুলতে চেয়েছি। নিজে জল ঢেলেছি নিজের জীবন বৃক্ষে, নিজে গোড়া খুঁড়েছি, সার ঢেলেছি, বলেছি ফুল ফোটাও, ফুল ফোটাও। ফুল নয় ফুলঝড়ি, হাসি হাসি হাসি, কান্না নয় দুঃখ নয়। ও পালা তোমার, মা আর বাবার স্নেহ বঞ্চনার শোধ হয়েছে, শেষ হয়েছে। আর নয়, তুমি হাসো, তুমি নিজের শক্তিতে বিদ্যায় বুদ্ধিতে প্রতিষ্ঠা অর্জন করো। সুখে আনন্দে নীল আকাশে শাখা মেলো, প্রশাখা মেলো, ফুল ফোটাও, গোড়া বেয়ে উঠুক লতা, জরাক সর্বাঙ্গে ফোটুক অজস্র ফুল। এই আগুন লাগলো সেই গাছে, এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। গাছে পাতায় কাণ্ডে কি দাহ্য উপাদান ছিল, আগুনের স্পর্শমাত্র দাউ দাউ করে জ্বলল এবং পুড়ে ছাই হয়ে গেল। বিপাশা দেবী, বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, তাই আমিও ইঞ্জিনিয়ার হয়েছিলাম, কিন্তু সব মিথ্যে হয়ে গেল। এ বড় জ্বালা, এ বড় লজ্জা, এ বড় ঘৃণা। মামাকে বললাম, বলুন কি কাগজে কি সই করতে হবে। মামা বললেন, তৈরি করে রেখেছি, উকিল ড্রাফট করে দিয়েছেন। বললাম, দিন সই করে দিই, কিন্তু একটা শর্ত। কি বলো? এইসব প্রমাণগুলো আমাকে দিতে হবে। একটু চুপ করে থেকে বললেন, তাই হবে, তবে দাদার কাছে যে কপি আছে সেটা আনতে হবে। তুমি পরশু এসে নিয়ে যাবে, আজ এগুলো নিয়ে যেতে পারবে না। বেশ বলে সই করে দিয়ে ওই কাগজগুলো সুটকেসে পুরে বেরিয়ে এলাম। পথে বেরিয়ে ট্রাম রাস্তায় এসে মনে হলো ঝাঁপ দিয়ে পড়ি ট্রামের তলায়। যাক, শেষ হয়ে যাক। দিতামও ঝাঁপ, কিন্তু ট্রামটা থেমে গেল। একখানা গাড়ি ডান দিক থেকে এসে তার সামনে চলতে শুরু করে দিল। গাড়িটার সামনে কোথা থেকে এলো একটা ছোট ছেলে, বেঁচে গেল। ড্রাইভার গাল দিল, সে হেসে জিভ বের করে ভেঙচি কেটে চলে গেল। মনে হলো ছেলেটা ভেঙচি ওকে কাটেনি, আমাকে কেটেছে। তারপর ডিভিসি হেডকোয়ার্টারে গিয়ে রেজিগনেশন দিয়ে এলাম। উঠলাম যে হোটেলে উঠতাম সেই হোটেলে নয়, এসপ্ল্যানেডের আশেপাশের হোটেলে, যেখানে প্রয়োজন হলে বারের পানীয়ের সান্ত্বনা মিলতে পারবে। বিশ্বাস করুন, জীবনে মদ আমি কখনো খাইনি, তবে শুনেছি নিদারুণ শোকে দুঃখে আঘাতে লোকে মদ খায়। একদিন মদ কিনেছিলাম, কিন্তু তার গন্ধ ভালো লাগেনি, মুখের কাছে তুলে ফেলে দিলাম।
রাত্রে মরব স্থির করলাম। তার আগে আপনাকে চিঠি লিখতে বসলাম। মনে হলো একটা জবাবদিহি আপনার কাছে দিতে আমাকে হবে। আমার শিক্ষা, আমার সংস্কৃতি, সব কিছুর মূল্য পুড়ে ছাই হয়ে গেছে, তবু যেন হৃদয়ের অংশ কিছুতেই পড়েনি। শবদাহের অভিজ্ঞতা আপনার নেই, থাকলে জানতেন একটু অংশ সহজে ছাই হয় না, একটা স্নায়ুর পিণ্ড অবশিষ্ট থেকে যায়। এ যেন তাই। এটা আমরা জলে ভাসিয়ে দিয়ে আসি। আপনার সঙ্গে সম্পর্কটা আমার ওই স্নায়ু পিণ্ডের মতো। ওটাকে আমার জীবনের এই কথার মৃত্তিকা দিয়ে মুড়ে পাঠাবো আপনাকে। আপনি গঙ্গার জলে বিসর্জন দেবেন। কিন্তু পরে ভাবলাম কি হবে, ছিঁড়ে ফেললাম। তারপর সারাটা দিন কাঁদলাম। সন্ধ্যায় আবার বসলাম চিঠি লিখতে। কিছুটা লিখে ছিঁড়ে দিলাম। পরের দিন চলে এলাম হাওড়া স্টেশনে। কোথায় যাব? টিকিট কাটলাম এলাহাবাদের। খুঁজবো, আমার মাকে খুঁজবো। শরদিন্দু চট্টোপাধ্যায়ের জন্য কোনো আকর্ষণ ছিল না। তার অপরাধ কি? তার সঙ্গে সম্পর্কই বা কী? এলাহাবাদে এসেছি আজ 25 দিন। মাকে খুঁজলাম এলাহাবাদের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। ভোরবেলা উঠে রাত্রি দ্বীপ্রহর পর্যন্ত। ভোরবেলা যেতাম গঙ্গা যমুনা সঙ্গমে, বসে থাকতাম। কোর্টের দেয়ালে হাতে লিখে 40-50খানা কাগজ ছেঁটে দিয়েছি। লাবণ্য দেবী, মা, তোমার ছেলে দিব্যেন্দু তোমাকে খুঁজছে। সতৃষ্ণ দৃষ্টিতে দেখেছি কোনো মহিলা তা পড়েন কি না, পড়ে তার কি প্রতিক্রিয়া হয়। বিপাশা দেবী, বেলা দুপুরে সেখান থেকে ফিরে পথে পথে ফিরেছি। লিখতে ভুলেছি বিপাশা দেবী, মামার কাছ থেকে দুখানা ছবি পেয়েছিলাম। একটা বিবাহ শয্যায় বাবা ও মা, অন্যটায় শুধু মা, বাবার না। শরদিন্দু চট্টোপাধ্যায়ের মুখে কালি লেপে দেওয়া আছে। দিয়েছিলেন মামা। যাক, তার চেহারা তো আমার প্রয়োজন নেই। রাগও বোধ হয় মামার অকারণ, কারণ সমস্ত কিছু দায় তো আমার মায়ের। তার যদি এতখানি সাহসী হলো, তবে আমাকে তিনি প্রসবের পর কাশির কোনো কুণ্ডে নিক্ষেপ করেননি কেন? এই প্রশ্ন করবার জন্যেই তাকে খুঁজছি। জানি না, যদি ক্রোধ হয় তবে হয়তো মাতৃহত্যাই করব। কিন্তু কেহ আজও কই পেলাম না তো। রাত্রিরে গভীর রাত্রি পর্যন্ত যে মহল্লায় গান বাজনা হয় খুঁজেছি। সন্ধান করেছি বাঙালি বাইজি কেউ আছে কিনা, বাঙালি গান কেউ শোনাতে পারে কিনা, কি নাম, কত বয়স, ছবি দেখিয়েছি, এর সঙ্গে কোনো মিল আছে কিনা। বাংলা গান জানা বাই আছে, বাঙালিও আছে, কারুর সঙ্গে মেলেনি। তারা কেউ নয়, তাকে পাইনি। কেউ বলে লখনৌ খোঁজ করো, গানের সমাদার, রূপের সমাদার সেখানে। কিন্তু অকস্মাৎ আমার ধৈর্য ভেঙে গেছে। কি করব খুঁজে, কি হবে? এই সংসারে যারা প্রবৃত্তির তাড়নায় কুল, ধর্ম, শিক্ষা, জীবনের গৌরব, প্রশংসা সব বিসর্জন দিলে তারা কি জবাব দেবে? কল্পনা করেছি, দেখা পেয়েছি, প্রশ্ন করেছি, তুমি এ কাজ কেন করলে? চোখে সুরমা, মুখে রং, ঠোঁটে রং, সুবিন্যস্ত কেশ, কলপের মধ্যে হয়তো কয়েকটা রূপলি চুল। তিনি হেসে বলেছেন, এর জবাব নেই, হয় না। আমি তবু প্রশ্ন করছি, কেন হয় না বলো? অকস্মাৎ তার চোখে অগ্নিদীপ্তি খেলে গেল। তিনি বললেন, জানি না, জানি না, জানি না, তুমি চলে যাও। আবার কল্পনা করেছি, দুটি জলের ধারা নেমে এলো চোখের কোল থেকে। উদাস দৃষ্টিতে, কুৎসিত ছবিতে ভরা দেওয়ালের দিকে তাকিয়ে বলছেন, আমি না, বলতে পারবো না। সুতরাং কি হবে খুঁজে? আর কিন্তু আমি কি করব? আজ 25 দিন ধরে এই চিঠিটা একটু একটু করে লিখেছি। আজ চিঠি শেষ করছি, কারণ ভবিষ্যতের কথা আমি স্থির করেছি। আপনাকে সবটা জানানো বলেছি তো কোনো যুক্তি থেকে নয়, শুধু হৃদয়ের তাড়নায় লিখেছি। প্রেম নয়, প্রেমে আমার অধিকার নেই। শুধু আপনার কাছে আমি প্রতারক নই, এই একটি কথা উপস্থিত করতে সব কথা না লিখে উপায় ছিল না, তাই লিখলাম। শেষ আগেই করতে পারতাম, ওই মামার বাড়ির ঘটনার পর, কিন্তু তবু সেটাকে টেনে যাচ্ছিলাম কেন জানেন? নিত্য ব্যক্ত হয়ে ফিরে সেই কথা চিঠিতে জুড়ে যেন মনটা একটু সান্ত্বনা পেয়েছে। এবং মায়ের সঙ্গে দেখা হলে তিনি কি বলেন সেটাও আপনাকে জানাতে চেয়েছিলাম। এইখানেই শেষ করলাম। ভাবছি যে জিন্দেগিতে আনন্দ নেই, সেই জিন্দেগি সাচ্চানা ঝুটা। আমাকে কি সব শুনে কেউ জিতারহ বলে আশীর্বাদ করবে? আমার ভিতর থেকে কেউ যেন বলছে, মর যাও, তুম মর যাও, তুম মর যাও। ইতি হতভাগ্য দিব্যেন্দু। ঠিকানা নেই, শুধু রেজিস্ট্রি করা খামে, প্রেরক ডি চ্যাটার্জির নাম, তলায় লেখা কেয়ার অফ পোস্টমাস্টার। পৃথিবীটা কালো হয়ে গেছে, অর্থহীন হয়ে গেছে।
কি হয়ে গেছে সে জানে না, কিন্তু কেমন হয়ে গেছে। চিৎকার করে উঠল, চুরকি পড়েছিস? হেই হেই হেই, ধরে ফেললো সে বিপাশাকে। এতক্ষণ শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস বিপাশা গল্পের পরবর্তী অংশ। ভেবেছিলাম গল্পের শেষ পর্যন্ত আজকে আপনাদের কাছে পরিবেশন করব, কিন্তু গল্পটা অনেকটাই বড়, তাই শেষ পর্ব দিতে পারলাম না। পরের দিন অবশ্যই গল্পটাকে শেষ করব। আজকে এই পর্যন্ত রইল। আর আজকের এই গল্পটা পাঠ যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গে থাকবেন। নতুন নতুন গল্প পাবার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।